চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় গাণিতিক বাক্য, পৃষ্ঠা ৬৭ থেকে শুরু করে ৮০ পৃষ্ঠা অর্থাৎ সম্পূর্ণ অধ্যায়ের সমাধান দেখব। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং তোমাদের কোন কোন পৃষ্ঠাগুলো সমস্যা অবশ্যই তো কমেন্ট করে জানাবে। আজকে আমরা দেখব এই তোমার পঞ্চম অধ্যায়ের গাণিতিক বাক্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু প্রতীক দেওয়া আছে। এই যে প্রতীকগুলো দেওয়া আছে, এই প্রতীকগুলো তোমাদের চেনা কোনগুলো এগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে দুইজন দেখো, একজন ছেলে একজন মেয়ে আছে। এ বলছে যে আমি বিভিন্ন ধরনের প্রতীকগুলো খুঁজে পেয়েছি। এ বলছে যে চলো এগুলো আমরা নাম বলার চেষ্টা করি, যে এগুলোর নাম কি বা এগুলোর নাম একটু জানি। এখানে এক নম্বরে বলছে, দেখো প্রথম যে এখানে বলছে হচ্ছে যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। দেখো আজকে আমরা জানলাম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে কি প্রতীক? সংখ্যা প্রতীক। তাহলে এখানে 0, 1, 6, 2, 9 এগুলো হচ্ছে কি প্রতীক? সংখ্যা প্রতীক। তারপর বলছে যে প্রতীকগুলো চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। তাহলে চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোকে বলবো আমরা কি প্রতীক? প্রক্রিয়া প্রতীক। এরপর আমরা পরের পৃষ্ঠায় দেখি ৬৮ পৃষ্ঠায়। দেখো যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। কিসের জন্য? দুইটি সংখ্যার পারস্পরিক সম্পর্ক, এদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক আছে এই সম্পর্ক বোঝাতে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। কীরকম? এখানে দেখো এই যে চিহ্নটা, দেখো এই চিহ্নটাকে আমরা বলবো হচ্ছে বড় চিহ্ন বা বৃহত্তর চিহ্ন। কি চিহ্ন? বড় চিহ্ন বা বৃহত্তর চিহ্ন। এরকম দেখো, এই যে শুরুর দিকে বড় চিহ্ন থাকবে, বড়, এরকম বড়, হ্যাঁ এরকম, অর্থাৎ এই যে হায়ের মতো যেটা আছে সেইটা মাঝখানে থাকবে, হ্যাঁ এরকম হায়ের মতো যেটা থাকবে এর মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে বড় চিহ্ন। তারপর এখানে দেখো এটা এই যে তীরের মতো যেটা থাকবে, তীরের মতো যদি এটা এরকম হয়, তীরের মতো থাকলে এই যে তীরের মতো, হ্যাঁ চিকনটা যেদিকে থাকবে সেটা হচ্ছে ছোট চিহ্ন। তারপর এটা জানো তোমরা সমান চিহ্ন। এটা হচ্ছে দেখো বড় নয়, মানে বড় লিখে আবার টান দেওয়া হয়েছে, তার মানে বড় নয় বা বৃহত্তর নয়। আর এটা হচ্ছে কি ক্ষুদ্রতর চিহ্ন। দেখো ক্ষুদ্রতর, তার টান দেওয়া হয়েছে মানে কেটে দেওয়া হয়েছে, মানে ক্ষুদ্রতর নয়। এখানে সমান দিয়ে কেটে দেওয়া হয়েছে মানে সমান নয়। এরপর দেখো বলছে যে প্রতীকগুলো সংখ্যাগুলি মধ্যকার পারস্পরিক সম্পর্কে একত্রে বা আলাদা বোঝাতে ব্যবহার করা হয়, একসঙ্গে বা আলাদা বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় বন্ধনী প্রতীক। দেখো প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এরপর কি বললো? যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে বা প্রকাশ করে সেগুলোকে বলা হয় অজানা প্রতীক। তাহলে অজানা বলতে কি বুঝি? যার কোনো মান জানা নেই। আমি বললাম কয়ের মান কত আমি জানি না, কয়ের মান 1 হতে পারে, 2 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, 100 হতে পারে। আবার এই যে এখানে ফাঁকা ঘর দেখতে পাচ্ছ, ফাঁকা ঘর মানে কত? এখানে ফাঁকা ঘরে একটা অঙ্ক সমাধান করে যেটা বসবে সেটা 2 হতে পারে, 3 হতে পারে, মানে অঙ্ক না করা পর্যন্ত আমরা ফাঁকা ঘরের মান কত আমরা জানবো না। তাহলে এগুলো হচ্ছে কি প্রতীক? এগুলো হচ্ছে অজানা প্রতীক, অজানার জন্য আমরা ব্যবহার করব। এরপর বলছে সম্পর্ক প্রতীকগুলোর নামের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই এই নামগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো সমান, সমান নয়, প্রথম বন্ধনী, বৃহত্তর, বৃহত্তর নয়, দ্বিতীয় বন্ধনী, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর নয়, তৃতীয় বন্ধনী। এখানে বলছে রাতুলের কাছে 42 টাকা আছে, সে নিজের জন্য 12 টাকা রেখে দিল। রেখে দেওয়া মানে হচ্ছে বাদ দিয়ে দিল, 42 টাকা থেকে 12 টাকা আলাদা করে রাখা দিল, আলাদা মানে বিয়োগ করলো। তারপর কি বললো? তারপর বাকি টাকা 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। তাহলে 6 জনের মধ্যে ভাগ করে দিল, কিন্তু বিয়োগ করার পর যেটা থাকবে সেটা ভাগ করে দিল। তাহলে এটা কিভাবে প্রতীক ব্যবহার করে আমরা উপস্থাপন করব? দেখো এখানে আমি লিখেছি 42, আর এখানে হচ্ছে 12 বিয়োগ করা হয়েছে। এইটা যেহেতু একখানে তার মানে প্রথম বন্ধনীর মধ্যে রাখা হয়েছে, ভাগ হচ্ছে 6। এখানে সংখ্যাগুলোকে প্রক্রিয়া প্রতীক বা বন্ধনী দ্বারা যুক্ত করা হয়েছে। কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া প্রতীক এবং প্রয়োজনে বন্ধনী দ্বারা যুক্ত করলে সংখ্যা রাশি তৈরি হয়। তাহলে এই পুরো রাশিটাকে আমরা বলবো হচ্ছে সংখ্যা রাশি। তাহলে এই রাশিটার নাম কি? সংখ্যা রাশি। সুতরাং এটা একটি সংখ্যা রাশি। এই হচ্ছে তোমাদের ৬৮ পৃষ্ঠার সমাধান। এখন আমরা দেখব ৬৯ পৃষ্ঠার সমাধান। এইবার দেখি আমরা 1 নম্বর অঙ্ক কি বলছে, যে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের সংখ্যাগুলোকে প্রকাশ করি। তাহলে কি প্রতীক ব্যবহার করতে হবে আমাদের? গাণিতিক প্রতীক।
তাহলে দেখো এখানে বলছে 49/7। আচ্ছা বলো তো 49/7, তাহলে মাঝখানে আমরা প্রতীক ব্যবহার করবো, তাহলে 49। তাহলে এখানে দেখো আমরা এই প্রক্রিয়া প্রতীক ভাগ ব্যবহার করলাম 7, তাহলে 49/7। বলে এখানে দেখো 49/7, এখানে 49/7 আমরা লিখলাম। তারপর বলছে 9 × 9 + 19, তাহলে 9 × 9, তাহলে 9 × 9 + 19 আমরা লিখে দিলাম, 9 × 9 + 19। তারপরে এখানে দেখো বলছে 35 থেকে 5 বিয়োগ করে, তাহলে 35 থেকে 5 বিয়োগ করব, তাহলে 35 - 5, তাহলে 35 থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফলকে, যেহেতু বিয়োগ ফল তার মানে এই দুইটা একখানে, তার মানে এখানে বিয়োগ করার পর এই বিয়োগ ফলকে কি করছে 6 দ্বারা ভাগ। দেখো 35 থেকে 5 বিয়োগ করে 6 দ্বারা ভাগ। এরপর কি বললো 25কে 5 দ্বারা ভাগ করে 55 থেকে বিয়োগ, যেহেতু 55 থেকে বিয়োগ, 55টা বড় তাহলে 55টা আগে লিখলাম। তাহলে 55 থেকে বিয়োগ কাকে করতে বলছে 25 থেকে 5 ভাগ, তাহলে 25কে 5 দ্বারা ভাগ, তাহলে 25কে 5 দ্বারা ভাগ, ভাগ 5, তাহলে 25কে 5 দ্বারা ভাগ করে 55 থেকে বিয়োগ করা, বিয়োগটা বড় জন্য আগে লিখলাম আমরা। 55কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ, তাহলে 55কে 12 দ্বারা গুণ করে, তাহলে 55 × 12, এই যে গুণফলটা বের হবে প্রথম বন্ধনীর মধ্যে রাখলাম, গুণফলটা যেটা বের হবে সেইটাকে কত দ্বারা ভাগ করতে হবে 5 দিয়ে ভাগ। দেখো 55কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ, 55কে 12 দ্বারা গুণ করছি, করার পর ভাগ 5। এরপর দেখো বলছি তোমাদের কি খালি ঘরে সমান অথবা সমান নয় চিহ্ন বসাই, তাহলে সমান অথবা সমান নয় চিহ্ন বসাই। এখানে দেখো 4 5 কত, 4 5 20, এখানে হচ্ছে 20, 4 5 20, তাহলে এটাও 20 এটাও 20, বলো তো কি হলো সংখ্যা দুইটি কি হলো, এইটাও যা এটাও তা, মানে দুইটাই সমান। বুঝতে পারছো? 2 নম্বরে দেখো 36/12, তাহলে 36কে 12 দ্বারা ভাগ দেবো আমরা, 36কে আমরা 12 দ্বারা ভাগ দেই, 12 দ্বারা ভাগ দিলে দেখো 3 12 36, তাহলে কত হলো 3, তাহলে এই দিকে হচ্ছে এইটা ভাগ করলে পাওয়া যাবে 3, আর এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আচ্ছা বলো তো এটা কি সমান? না সমান নয়, তাহলে সমান নয়, তাহলে সমান দিয়ে আমরা এরকম একটা টান দিয়ে দেবো, সমান নয়। তারপর এখানে দেখো 3 14 কত, গুণ করো, 3 4 12, 2 হাতে হচ্ছে 1, 3 অক্ষে 3 এর একে 4 মানে 42, আর এখানে দেখো 39 40 41, তাহলে বলো তো 42 41 কি সমান? না সমান নয়, তার মানে সমান নয়। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 57/3, আর এখানে হচ্ছে কত 23 - 2, তাহলে 57/3, 57 একে 3 দ্বারা ভাগ দেবো আমরা, 3 অক্ষে 3, তাহলে দেখো 3 আছে 5-এর সমান কত 2, কেটে নেওয়া হচ্ছে 27, তাহলে 3 9 কত 27, তাহলে কত হলো এইটা ভাগ করলে বের হবে এখানে 19, তাহলে 19, আর এখানে 23 থেকে 2 বিয়োগ করলে হবে 21। আচ্ছা বলো তো 19 এবং 21 কি সমান? না সমান নয়, তাহলে সমান নয়। আশা করি বুঝতে পারছো। 3 নম্বর এবার দেখো বলছে খালি ঘরে ছোট নয় বা ক্ষুদ্রতর নয় অথবা বৃহত্তর নয় চিহ্ন বসাই, তাহলে খালি ঘরে কি বসাবো ক্ষুদ্রতর নয় বা বৃহত্তর নয় এই চিহ্নটা বসাবো। এখানে দেখো 65, এখানে ফাঁকা ঘর, এখানে হচ্ছে দেখো দুইটি সংখ্যা আছে 56 আর 7, তাহলে 56 7 কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। দেখো যোগ অবস্থায় যদি থাকে আমরা 6 7 কত 13, 3 হাতে হচ্ছে 1, 5 আর 1 6, কত হলো 63, আর এখানে হচ্ছে 65। আচ্ছা বলো তো এই যে সংখ্যাটা আমরা যোগ করলাম এইটা কি 65 থেকে বড়? এটা বড় নয়, তাহলে এখানে দেখো বড় নয়, তাহলে আমরা লিখবো যে এখানে বড় নয়। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো পরের সংখ্যাটি 38 আর 32, 8 আর 2 10 0, হাতে হচ্ছে 1, 3 আর 1 4 40। আচ্ছা বলো তো 40 50 থেকে কি 40 50 থেকে ছোট নয় না বড় নয়? তাহলে 40 50 থেকে কি নয়? বড় নয়, তাহলে আমরা বড় নয় চিহ্নটা, এটা হচ্ছে বড় চিহ্ন, তাহলে কাটা দিলে হবে বড় নয়। এরপর দেখো 15 × 5, 5 15 কত 75, তাহলে 5 15 75, 5 5 25, 5 হাতে হচ্ছে 2, 5 ওকে 5 আর 2 7 75। এখন বলো তো 75 85 থেকে কি 75 85 থেকে বড় নয়,
তাহলে যদি আমরা বড় নয় চিহ্ন ব্যবহার করি তাহলে কি এইটা হচ্ছে বড় চিহ্ন, এইটা হচ্ছে নয় চিহ্ন, তাহলে বড় নয় কেটে দিলাম। 94কে 2 দ্বারা যদি ভাগ করি আমরা, দেখো 94কে 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে দেখো 4 দুগুণ কত 8, 14, 7 দুগুণ 14, তাহলে কত বের হলো এখানে 47। তাহলে এইটা ভাগ করলে হবে এখানে 47। আচ্ছা বলো তো 47 45-এর থেকে কি ছোট নয় না বড় নয়? তাহলে 45 47-এর থেকে কি নয়, ছোট নয়। তার মানে এটা কি বলতো, ছোট নয়। এটা হচ্ছে ছোট চিহ্ন, এটা হচ্ছে নয় চিহ্ন, তার মানে ছোট নয়, তার মানে এটা বড়। বুঝতে পারছো? তাহলে এখানে কোন কোন চিহ্নগুলো বসাতে হবে, কিভাবে বসাতে হবে, আশা করি বুঝতে পারছো। দেখি 4 নম্বর বলছে ফাঁকাকে অজানা সংখ্যা দিয়ে ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করি। তাহলে ফাঁকা যে জায়গাটা এটাকে আমরা অজানা সংখ্যা ব্যবহার করব, এই ফাঁকাকে অজানা সংখ্যাটা ব্যবহার করব। এখানে বলছে 50 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 35 হয়। তাহলে 50 থেকে কত বিয়োগ করলে, 50 বিয়োগ কত বিয়োগ, তাহলে জানি না আমরা, তাহলে এই যে অজানা রাশি হচ্ছে এইটা, বিয়োগফল কত হবে, এই দুটো বিয়োগ করলে বিয়োগফল হবে 35। আশা করি বুঝতে পারছো। দেখো আমাকে অজানা রাশি, তাহলে অজানা রাশিটা আমরা এই জায়গায় এইটা অজানা রাশির জায়গায় ব্যবহার করব। বলছে 8কে কত গুণ করলে, 8কে কত গুণ করলে, তা 8কে কত গুণ করলে, যেটা গুণ করতে হবে এটা আমরা জানি না, তাহলে জানি নাটা এইটা আমরা ব্যবহার করবো। তাহলে কত গুণ করলে গুণফল কত হবে, সমান গুণফল, এই দুটো গুণ করলে গুণফল 48 হবে। একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180। একটি সংখ্যা, সংখ্যাটি কত আমরা জানি না, তার মানে অজানা। তাহলে মনে করো যে এই সংখ্যা, এইটা কত জানি না, তার সাথে কত যোগ করলে, তার সাথে যোগ 12 করলে যোগফল কত হবে, সমান হবে 180। 4 নম্বর একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে গুণফল 270 হবে। তাহলে একটি সংখ্যা, সংখ্যাটি কত আমরা জানি না, তাহলে যেটা জানি না সেটা আমরা ফাঁকা ঘর বসায় দেবো। এটার সাথে কত গুণ, 15 গুণ, 15 গুণ করলে কত হবে, 270 হবে, 270 হবে। তাহলে এই হচ্ছে তোমাদের 69 পৃষ্ঠার সমাধান। এখন আমরা দেখব 70 পৃষ্ঠার সমাধান। তোমরা দেখতে পাচ্ছ সংখ্যা রাশি দুটি আলাদাভাবে হিসাব করে যথাযথ সম্পর্ক প্রতীক ব্যবহার করে তুলনা করি। তাহলে এখানে দুইটি সংখ্যা রাশি আছে, দেখো প্রথম সংখ্যা রাশি, দ্বিতীয় সংখ্যা রাশি। আমরা যদি এখানে প্রথম সংখ্যা রাশি এবং দ্বিতীয় সংখ্যা রাশিকে ক্যালকুলেশন করি, এখানে দেখো কি হচ্ছে, তাহলে দেখো 48 থেকে তুমি 8 বাদ দাও, তাহলে 8 8 মিলে গেল কি 0, আর এখানে হচ্ছে 4-এর 4। তাহলে বলতো 48 থেকে 8 বাদ দিলে মানে বিয়োগ করলে হবে কি 40। তাহলে এখানে হলো 40 ভাগ 4। তাহলে বলতো 40কে যদি 4 দ্বারা ভাগ দাও তাহলে কত হবে, তাহলে 40কে 4 10 40, তাহলে হচ্ছে 10। তাহলে এখানে হচ্ছে 10। এবার তুমি এই দ্বিতীয় সংখ্যা রাশিটাকে তুলনা করো। তাহলে এখানে দেখো প্রথম বন্ধনী কাজটা আমরা আগে করব। তাহলে প্রথম বন্ধনী, তাহলে এখানে 48 বিয়োগ 8কে আমরা 4 দ্বারা ভাগ করব, তাহলে কত, 4 দুগুণে 8, 2। তাহলে এবার 48-এর থেকে 2 বিয়োগ করো, তাহলে কত হবে 46। তাহলে একটি সংখ্যা দেখো, একটি সংখ্যা হচ্ছে 10 আর একটি সংখ্যা হচ্ছে কত 46। তাহলে এখানে বলছে আমি প্রথমটি হিসাব করে 10 পেয়েছি, তাহলে প্রথমটি হিসাব করে 10 পেয়েছি। এ বলছে আমি দ্বিতীয়টি হিসাব করে 46 পেয়েছি, দ্বিতীয়টি হিসাব করে আমরা 46 পেয়েছি। দেখো একটি হচ্ছে 10, এইটি হচ্ছে 10, মানে এটা বের হয়েছে 46। আচ্ছা বলো তো মাঝখানে আমরা কোন চিহ্নটা ব্যবহার করতে পারি, যে এই মাঝখানে যে চিহ্নটা ব্যবহার করব, এই চিহ্নটা আমরা কোন চিহ্ন ব্যবহার করব? কারণ একটি আমাদের 10 হয়ে গেছে, একটি হচ্ছে 46, তাহলে আমরা এখানে কোন চিহ্ন ব্যবহার করব এটা তোমাকে জানতে হবে। চলো খালি ঘরের সম্পর্ক প্রতীক বসাই, খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাই। এখানে বলছে আমি, দেখো এখানে ইজ নট সমান অর্থাৎ সমান নয় বসিয়েছি, তার মানে বলো তো এখানে 10 এখানে 46, যদি তুমি এখানে সমান নয় বসাও তার মানে এটা ঠিক আছে, কারণ 10 আর 46 তো সমান নয়, তাহলে এখানে আমরা সমান নয় বসাই দিছি। এখন বলছে আমি, এখানে দেখো বড় নয় বসিয়েছে মানে বৃহত্তর নয়, তাহলে বৃহত্তর নয়, তাহলে দেখো 46-এর থেকে 10 বড় নয়, তার মানে আমরা এই চিহ্নটাও বসাইতে পারি, এটা বড় নয়। এরপর দেখো এখানে বলছে আমি ছোট বসিয়েছি মানে ক্ষুদ্রতর বসিয়েছি, দেখো এখানে এইটা হচ্ছে ক্ষুদ্রতর, তার মানে আমরা এখানে এই চিহ্নটাও বসাতে পারি, কারণ এই 10 সংখ্যাটা 46-এর থেকে ক্ষুদ্রতর, তার মানে আমরা সমান নয় বসাইতে পারি, বড় নয় বসাইতে পারি, ছোট এই চিহ্নটা বসাইতে পারি।
তাহলে সম্পর্ক প্রতীক ব্যবহার করে দুইটি রাশির মাঝে সম্পর্ক স্থাপন করে গাণিতিক বাক্য তৈরি করা যায়। এই যে ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে আমরা কি কি প্রতীকগুলো বসাতে পারি এবং বসায় কিভাবে দুইটা সংখ্যার বা সংখ্যা রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। এবার দেখো বলছে খালি ঘরে গাণিতিক বাক্যের বর্ণনা লিখি। এখানে কিছু গাণিতিক বাক্য দেওয়া আছে, এই গাণিতিক বাক্যগুলোর বর্ণনাগুলো আমরা খালি ঘরে লিখব। এখানে 6 যোগ 2 সমান 8, এখানে বলছে 6 ও 2 এর যোগফল 8 এর সমান। দেখো তাহলে 3 এর থেকে 9 কিন্তু বড় চিহ্ন, তাই না? 3টা ছোট, 9 বড়, তাহলে আমরা লিখতে পারি 3 অপেক্ষা 9 বড়, অথবা লিখতে পারি 9 অপেক্ষা 3 ছোট। যে কোনো একটা লিখলে হবে, আমি কিন্তু এখানে দুইটা লিখেছি। এখানে দেখো বলছে 10 ভাগ 5 সমান 9 3, তাহলে 10 ভাগ 5 অর্থাৎ 10কে 5 দ্বারা ভাগ করলে, 10কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 3 এর সমান 9। ভাগফল কিসের সমান 9? 3 এর সমান 9। তারপর এখানে দেখো 28 যোগ 11, তাহলে 28 ও 11 যোগফলকে 3 দ্বারা ভাগ করলে, 28 ও 11 যোগফল, দেখো এই দুইটা যোগফলকে 3 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এটা 15 অপেক্ষা বড় নয়। এই যে বড় নয়, হ্যাঁ, 15 অপেক্ষা বড় নয়। আশা করি বুঝতে পারছো এখানে ছকটা তোমাদের কিভাবে পূরণ করতে হবে। এখন আমরা দেখব 71 পৃষ্ঠার সমাধান। 71 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ ডান পক্ষ ও বাম পক্ষ আলাদাভাবে হিসাব করে খালি ঘরে প্রতীক বসাই। তাহলে দেখো এখানে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক। এবার 1 নম্বর অঙ্কে দেখো বাম পক্ষ ডান পক্ষ লেখা আছে। এখানে বাম পক্ষ দেখো 7 যোগ 3 গুণন 6, এখানে 7 যোগ 3 গুণন 6। দেখো আমরা কি করব, প্রথমে গুণের কাজটা করে নেব। তাহলে 3 6 কত? 18, তাহলে আমরা এখানে 18 লিখলাম। এরপর 18 আর 7 তুমি যোগ করো, তাহলে যেহেতু যোগ আছে 8 7 15 5 হাতে হচ্ছে 1, 1 আর 1 2, তাহলে কত হলো? 25। এরপর দেখো এখানে তুমি যদি প্রথম বন্ধনী দেখো 7 যোগ 3, প্রথম বন্ধনী 7 আর 3 যোগ করলে হবে কত? 10। 10 গুণন 6, 6 10 কত? 6 0 0, 6 1 6, 6 10 60। এখন 25 আর 60, তার মানে এইটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 60। আচ্ছা বলো তো কোনটা বড় এর মধ্যে? অবশ্যই 60টা বড়, আর এই 25টা ছোট। আমি বলছি যেটা ছোট সেটার দিকে তীর মারবে, তার মানে এইটা হচ্ছে ছোট চিহ্ন বা ক্ষুদ্রতার চিহ্ন। তাহলে এইটা হচ্ছে বড় চিহ্ন, মানে যেটা এই হায়ের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড়। এখানেও তাহলে ঠিক একই জিনিসটা এখানেও বসবে। আশা করি বুঝতে পারছো। এবার দ্বিতীয় অঙ্কটা বাম পক্ষ ডান পক্ষ লেখা আছে, একইভাবে আমরা বাম পক্ষ ডান পক্ষ সমাধান করব। এখানে দেখো আমরা বিয়োগ আছে এবং যোগ আছে, বিয়োগ এবং যোগ থাকলে আমরা বিয়োগের কাজটা আগে করব। দেখো এখানে 52 থেকে যদি 15, 5 আছে 12 সমান হচ্ছে 7, হাতে হচ্ছে 1, 1 আর 1 2, 2 আছে 5 এর সমান হচ্ছে 3। এবার তুমি যোগ করো, 7 3 10 এর 0, হাতে হচ্ছে 1, 1 আর 1 2, 3 2 5, তাহলে কত হলো এখানে বলো তো? হলো 50। আর এখানে তুমি করো, এখানে প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করব। তাহলে এখানে 52 বিয়োগ, এখানে যদি বিয়োগ করি 3 আছে 5 এর সমান করতে লাগবে হচ্ছে 2, আর 1 1 মিলে গেলে 0 লিখবো না, তাহলে 52 থেকে 2 বিয়োগ দিলে হবে 50। তাহলে এবার দেখো এখানেও 50 এখানেও 50, দুইটাই 50, তার মানে 50 এখানেও 50। আচ্ছা বলো তো এখানে মাঝখানে আমরা কোন চিহ্ন ব্যবহার করব? অবশ্যই সমান চিহ্ন ব্যবহার করব। আশা করি বুঝতে পারছো যে এখানে কোন চিহ্ন তোমাদের ব্যবহার করতে হবে। এখানে দুইটি অঙ্ক দেখো, 2 নম্বরে তোমাদের আছে দুইটি অঙ্ক দেওয়া আছে। বলছে খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাই। তাহলে এখানে খালি ঘরে আমরা এখানেই অঙ্ক দুটি করি। দেখো এখানে 1 নম্বর অঙ্কটি যদি আমরা করি, এখানে নম্বর অঙ্কটা আমরা বাম দিকে একটা বিয়োগ করব। তাহলে 5 আছে 12 সমান হচ্ছে 7, হাতে হচ্ছে 1, 6 1 7, 7 আছে 14 সমান 7, হাতে হচ্ছে 1, 1 1 মিলে গেলে 0 লিখবো না। তারপর ফাঁকা ঘর দিলাম। তারপর এইটা যোগ করব, দেখো 7 আর 2 হচ্ছে 9, আর হচ্ছে 5 আর 1 হচ্ছে 6। তাহলে এখানে বলো তো একটি হচ্ছে 69 আর একটা হচ্ছে 77, কোনটা বড় কোনটা ছোট? অবশ্যই এই 77টা বড়, তাহলে বড় এই চিহ্ন বসবে এখানে। দেখো এখানে ফাঁকা ঘরটা তোমরা একটু বড় করে নিবা। এটা হচ্ছে বড় চিহ্ন, এটা হচ্ছে ছোট চিহ্ন। তাহলে এই সংখ্যাটা ছোট, এটাকে 3 মারলো, এটা ফাঁকা, এইটা হচ্ছে বড়, এটাকে দেখো হায়ের ভিতরে রাখলো। হ্যাঁ ঠিক আছে, একটু ফাঁকা ঘরটা তোমরা বড় করে দিবা। পরের অঙ্কটা 2 নম্বর অঙ্কটা যদি আমরা একটু দেখি, দেখো এখানে ভাগ থাকলে ভাগের কাজ আগে করব, গুণ থাকলে গুণের কাজ। তাহলে এখানে 7 দ্বারা যদি 63 আমরা ভাগ করি তাহলে 7 9 63, তাই না? তাহলে 9। তারপর হচ্ছে দেখো এইটুক করলে হবে 9, তারপর গুণন 5, তাহলে গুণন 5। তারপর ফাঁকা ঘর, এখানে দেখো
তিন পাঁচা 15 5 আমরা গুণ করতেছি, দেখো 3 5 15 5 হাতে হচ্ছে 1, তাহলে 5 5 6 30 আর 1 31, 315 ভাগ হচ্ছে 7। এবার 315কে আমরা 7 দ্বারা ভাগ দেবো, 315কে 7 দ্বারা যদি ভাগ দেই তাহলে দেখো 7 দ্বারা ভাগ দিলে কি হবে 7, তাহলে এখানে কত 4 7 28, 5 7 35 বেশি হয়ে যায়, 4 7 28, তাহলে 8 আছে 11 সমান, দেখো 8 আছে 11 সমান 3, তারপর হচ্ছে হাতে 1 2 একে 3 3 মিলে গেলে 0 লিখবো না, তারপর হচ্ছে কেটে নামালাম 5 কত 35, তাহলে 5 7 35। তাহলে দেখো এখানে 5 নং কত 45, আর এখানে ফাঁকা ঘর, আর এখানে দেখো এইটা ভাগ করলে বের হয়েছে আমাদের কত 45, তাহলে আমরা এখানে লিখলাম 45। আচ্ছা বলো এটাও 45 এটাও 45, দুইটাই 45, তাহলে আমরা মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। এই হচ্ছে তোমাদের যে 71 পৃষ্ঠা আছে সেই 71 পৃষ্ঠার সমাধান। স্ক্রিনে দেখতে পাচ্ছ পৃষ্ঠা 72। এখন আমরা 72 পৃষ্ঠার সমাধান দেখব। এখানে বলছে গাণিতিক বাক্য সঠিক অথবা ভুল কিনা তা নির্ণয় করি। এখানে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল নির্ণয় করতে বলছে। এখানে দেখো 3টি গাণিতিক বাক্য দেওয়া আছে, আমরা এখানে 1 2 এবং 3 নম্বর এই 3টি দেখবো। এখন এখানে দেখো 1 নম্বরটা করে দেওয়া আছে, এখানে দেখো বাম দিকে 18 যোগ 9, এখানে 18 যোগ 9 তাহলে যোগ করলে হবে 27, ডান দিকে দেওয়া আছে 27, তাহলে দেখো এই মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে, তার মানে এখানে দেখো 27 সমান 27, তার মানে বাক্যটি সঠিক, তার মানে আমাদের এখানে সঠিক লেখা হয়েছে। 2 নম্বর দেখো এখানে বলছে 27 ভাগ 4, তাহলে 27 ভাগ 4, 4 দ্বারা যদি 27কে ভাগ করি আমরা ভাগফল হবে 9, ভাগশেষ হবে 0, তোমরা ভাগ করে দেখো। আর ডান পক্ষে দেওয়া আছে 8, তাহলে এখানে ভাগফল হচ্ছে 9, এখানে হচ্ছে 8, বলো তো কি ঠিক? এখানে বলছে সমান, তাহলে এই 9 সমান হচ্ছে 8, তাহলে এখানে বলো তো 9 ভাগশেষ 0 যা 8-এর সমান নয়, যে কারণে এটা কিন্তু ভুল। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বরটা, এখানে বাম পক্ষে বলছে 42 আর ডান পক্ষে হচ্ছে 39, আচ্ছা দেখো এটা গুণ করলে হবে 42 আর এইটা যোগ করলে হবে 39। এখানে বলছে দেখো যে বাক্যটি এই বাক্য ডান দিকের বাক্যটা ডান পক্ষটা আমাদের বড় হবে, তাহলে বলো তো 39টা কি বড়? 39টা বড় নয়, বড় নয়, কারণ বাক্যটি ভুল। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 1 নম্বর, এখানে নিচের গাণিতিক বাক্যগুলো কোনটি সঠিক কোনটি ভুল, এখানে 4টি বাক্য দেওয়া আছে গাণিতিক বাক্য, এই 4টি বাক্য আমি খাতায় লিখে রেখেছি, আমি তোমাদের এখানে পর্যায়ক্রমে সমাধান দেখাচ্ছি। এখানে দেখো 1 নম্বরটা বলছে দেখো 56 বিয়োগ 7 সমান 50, এখানে দেখো 56 থেকে 7 যদি বিয়োগ করি হয় 49, তোমরা বিয়োগ করে দেখো 49 হয়। এখানে বলছে 49 সমান 50, তাহলে 49 যা 50 তা মানে সমান, এটা তাহলে এই বাক্যটি ভুল। কেন? এটি সমান নয়, এটা সমান নয় হইতো, এরকম হইতো সমান নয় হইতো, কিন্তু এখানে বলছে সমান। এরপর দেখো 72 ভাগ 9, তাহলে 72কে যদি 9 দ্বারা ভাগ করি হচ্ছে 8, আর এখানে হচ্ছে 10, বলো তো দেখি 10 কি 8-এর থেকে বড় নয়? এখানে 8 10-এর থেকে বড় নয়, এখানে এই চিহ্নটা দ্বারা বোঝানো হয় যে বড় নয় বা বৃহত্তর নয়, তাহলে 10 8-এর থেকে বৃহত্তর নয়, কথাটি সঠিক। 3 নম্বর দেখো 12 গুণন 7 84 সমান নয় 84, আচ্ছা বলো তো এইটা ভাগ করলে হয়, এখানে ভাগটা দেখে নাও তোমরা, ভাগ করলে হয় 2 দ্বারা ভাগ করলে হয় 84, তাহলে 84 84 সমান না সমান নয়? তাহলে অবশ্যই 84 84 সমান, এই চিহ্ন হওয়া কথা ছিল, কিন্তু এখানে সমান নয়, তার মানে গাণিতিক বাক্যটি সঠিক নয়। এরপর 4 নম্বর অঙ্কটি দেখো, তাহলে 45-এর সাথে 15 যোগ করলে হয় 60, এখানে 60 আর এখানে 65, দেখো 60টা কিন্তু ছোট, এখানে কিন্তু ছোট চিহ্ন দেওয়া আছে, ছোট চিহ্ন দেওয়া আছে, তাহলে এইটা হচ্ছে বড়, তাহলে এটা হচ্ছে ছোট, যেহেতু চিহ্নটি ঠিক দেওয়া আছে তার মানে গাণিতিক বাক্যটি সঠিক, কারণ 60 65 থেকে ছোট। আশা করি বুঝতে পারছো। এখানে 72 পৃষ্ঠার যে সমাধানগুলো আছে সেই সমাধানগুলো বুঝতে পারছো। এখন আমরা দেখবো 73 পৃষ্ঠায়। এখন দেখো 73 পৃষ্ঠায় বলছে ফাঁকা ঘর যোগ 8 সমান 21, গাণিতিক বাক্যটি সঠিক কি? এখানে বলছে সমস্যাটা কিছুটা জটিল, তাই না? এখানে দেখো বাম পক্ষে ফাঁকা ঘর যোগ 8 সমান 21, তাহলে ফাঁকা ঘর সমান 8, তাহলে ফাঁকা ঘরকে আমরা ফাঁকা ঘর যোগ 8 সমান 21, তাহলে ফাঁকা ঘরকে আমরা ইচ্ছা অনুযায়ী একটা সংখ্যা বসাতে পাবো, যে সংখ্যাটা বসালে যেন যোগফলটা 21 হয়। এখানে দেখো যদি আমরা এখানে 13 নেই, 8 আর 13 যোগ করলে 21 হয়, কিন্তু যদি 12 নেই তাহলে দেখো 8 আর 12 যোগ করলে 21 হয় না, এখানে 21 হওয়া কথা, কিন্তু এখানে হচ্ছে 20, 8 আর 12 যোগ করলে হয় 20, তারপর বাক্যটি ভুল। দেখো এখানে এই ফাঁকা ঘরের সংখ্যাটি কত হবে সেইটার উপর নির্ভর করে বাক্যটি সঠিক
না ভুল। ফাঁকা ঘরের সংখ্যাটি যদি 13 হয় তাহলে বাক্যটি সঠিক, ফাঁকা ঘরের সংখ্যাটি যদি 12 হয় তাহলে বাক্যটি ভুল। এরপর দেখো বলছে শফিক সাহেবের কাছে আহ, আহ, কিছু এবং বিনার কাছে 8টি বই আছে। দুইজনের কাছে মোট বই আছে, তাহলে শফিক সাহেবের কাছে বই আছে, তার জন্য গাণিতিক বাক্য তৈরি করার জন্য আমরা বইয়ের সংখ্যা ধরে নিলাম, এখানে কিছু মানে ফাঁকা ঘর ধরে নিলাম। তাহলে গাণিতিক বাক্য হবে 8 যোগ ফাঁকা ঘর, ফাঁকা ঘর যোগ 8 সমান হচ্ছে 18, এটা হবে। এ পাশে দেখো পরপৃষ্ঠায়, তাহলে ফাঁকা ঘরে যদি আমরা 8 বসাই তাহলে 8 8 18 হচ্ছে না, কিন্তু যদি 9 বসাই 9 8 18 হচ্ছে না, সমান হচ্ছে না, 9 8 17 হয়, এখানে 8 8 16 হয়। তাহলে 10 যদি বসাই তাহলে 10 8 18, আবার 11 যদি বসাই 11 আর 8 দেখো 11 আর 8 19 হয়ে যায়, তাহলে কিন্তু হচ্ছে না। তার মানে এই সংখ্যাটি যদি 10 হয় তাহলেই কিন্তু আমাদের উত্তরটি সঠিক হবে। এখন এই সংখ্যাটি বের করার জন্য এখানে একটা আমরা দেখো অঙ্ক করেছি। এখানে দেখো আমরা যোগ বিয়োগের মধ্যকার সম্পর্ক ব্যবহার করে সমস্যাটা সমাধান করতে পারি। এখানে মাথায় রাখতে হবে বাম পক্ষে মানে বাম দিকে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে ডান দিকে গেলে। ওই সংখ্যাটাকে যদি স্থানান্তরিত করি, বাম দিক থেকে ডান দিকে নিয়ে দিই, দেখো 8টার পাশে যোগ আছে, যদি এটাকে ডান দিকে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 18 থেকে 8 বিয়োগ দিলে হচ্ছে 10, তাহলে ফাঁকা ঘর সমান হচ্ছে 10। ঠিক এইভাবে আমরা এখানে 1 এবং 2 নম্বর অঙ্ক, দুইটি অঙ্ক দেওয়া আছে, এই দুটি অঙ্কের সমাধান করব। এখানে বলছে একটি সংখ্যার সঙ্গে 12 যোগ করলে যোগফল 180 হয়। তাহলে দেখো একটি সংখ্যার সাথে 12 যোগ করলে, তাহলে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল কত হবে? 180। তাহলে আমরা ধরে নেই এই অজানা সংখ্যাটি হচ্ছে ফাঁকা ঘর। তাহলে ফাঁকা ঘর যোগ 12, তাহলে একটি সংখ্যার সাথে 12 যোগ, তাহলে 12 যোগ করলে সমান হবে 180, তাহলে আমরা 180 লিখলাম। এখন দেখো ফাঁকা ঘর সমান কত এইটা আমরা বের করবো। ফাঁকা ঘর সমান এখানে 12 যোগ অবস্থা আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে? বিয়োগ, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে বিয়োগ 12। তাহলে আমরা যদি এখন বিয়োগ করি, দেখো ফাঁকা ঘরের মানটা বের হয়ে যাচ্ছে। তাহলে বিয়োগ করি, 2 আছে 10 সমান হচ্ছে কত? 8, হাতে হচ্ছে 1। তাহলে 1 আর 1 2, 2 আছে 8 সমান কত? 6। এবার দেখো 1 যেহেতু সংখ্যা নেই, তাহলে ফাঁকা ঘর সমান কত? 168। তাহলে ফাঁকা ঘরে 168, তার মানে যে সংখ্যাটি হবে, সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে 168। আশা করি বুঝতে পারছো। আমি বারবার বলতেছি বাম দিকে যোগ থাকলে ডান দিকে গিয়ে বিয়োগ হবে, আবার বাম দিকে বিয়োগ থাকলে ডান দিকে যোগ হবে, বাম দিকে গুণ থাকলে ডান দিকে ভাগ হবে, বাম দিকে ভাগ থাকলে ডান দিকে গিয়ে গুণ হবে। 2 নম্বর অঙ্কটি বলছে একটি সংখ্যার সাথে 15 গুণ করলে গুণফল 270 হয়। তাহলে অজানা সংখ্যাটি যদি আমরা ফাঁকা ঘর ধরি, তাহলে ফাঁকা ঘর গুণন 15, 15 গুণ, তাহলে 15 গুণ করে দিলাম, সমান কত হবে? 270, 270 লিখলাম। এখন বলো তো ফাঁকা ঘর সমান কত হবে? বাম দিকে গুণ আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে? ভাগ হবে, তাহলে 270 ভাগ 15। দেখো আমরা এটা যদি ভাগ করি, 270-কে 15 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে? তাহলে দেখো 15 দুগুণে 30, দেওয়া যাচ্ছে না, একবার দিলে, তাহলে 15 অক্ষে 15, তাহলে 5 আর 27 সমান হচ্ছে 2, এখানে কেটে নেওয়া হচ্ছে 1। এইবার এই শূন্যকে কেটে নামাও, তাহলে কত বলতো হচ্ছে কত? তাহলে এখানে হচ্ছে 120। আমরা যদি এখানে দেখো, এখানে যদি আমরা 8 বাদ দেই, তাহলে দেখো 50টা 40-এর শূন্য, হাতে হচ্ছে 4, 8 অক্ষে 8 4 12, তাহলে 8 বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে 120। তাহলে এখানে কত? সংখ্যাটি কত হচ্ছে? 18। তাহলে বলতো ফাঁকা ঘর ইকুয়াল কত হচ্ছে? ফাঁকা ঘর, সুতরাং ফাঁকা ঘর ইকুয়াল আমরা লিখতে পারি 18। আশা করি বুঝতে পারছো যে এই রকমের অঙ্কগুলো তোমাদের কিভাবে করতে হবে। এরপর দেখো এখানে একটি গাণিতিক বাক্য তৈরির খেলা দিয়েছে। এখানে বলছে দুইজন করে দুইটি দল থাকবে, দুইটা দলে ভাগ হতে বলছে। প্রত্যেক দলকে এক সেট কার্ড অর্থাৎ 6টি সংখ্যা ও 4টি প্রক্রিয়া প্রতীক দেওয়া হবে। 6টি সংখ্যা দেওয়া হবে এবং 4টা করে প্রক্রিয়া প্রতীক দেওয়া হবে। কার্ড ব্যবহার করে গাণিতিক বাক্য তৈরি করবে। গাণিতিক বাক্য তৈরিতে প্রত্যেকে দলকে কমপক্ষে 3টি প্রক্রিয়া প্রতীক ব্যবহার করতে পারবে, 3টা। এবং যে দল গাণিতিক বাক্যের মান বড় হবে সে দল বিজয়ী হবে। মানে যার এই গাণিতিক বাক্যের মানটা বড় হবে, মানে সংখ্যা শেষ পর্যন্ত বড় একটা সংখ্যা বের হবে, সেই দল কিন্তু বিজয়ী হবে। এই অঙ্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবে। আজকে ক্লাসটা এখানে শেষ করব। তার আগে বলবো, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর আমাদের ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। 4র্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুল পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 75 পৃষ্ঠা এবং 76 পৃষ্ঠা, এই দুটি পৃষ্ঠার সমাধান। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 75 পৃষ্ঠা হিসাবের ধারাবাহিকতা।
আমরা কিভাবে হিসাব করতে পারি। এখানে বলছে প্রতিটি সিঙ্গারার দাম 10 টাকা। আমি 12টি সিঙ্গারা কিনে দোকানদারকে 200 টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত পাবো, মানে দোকানদার আমাকে কত টাকা ফেরত দেবে। এখন দেখো আমি এখানে 200 টাকা দিয়েছি দোকানদারকে, আর আমি যে জিনিসটা কিনেছি, দেখো 12টি সিঙ্গারা কিনেছি, প্রতিটির দাম 10 টাকা, তাহলে 12 গুণন 10, দেখো 120 টাকা। তাহলে 200 টাকা থেকে 120 টাকা বাদ দিলে কত হবে, 80 টাকা। আমি এভাবে করেছি। আরেকবার দেখো কিভাবে করেছে, এখানে 200 বিয়োগ 10 গুণন 12, তাহলে 200 বিয়োগ 120 সমান 80 টাকা। আমি এভাবে করেছি। গাণিতিক বাক্য যোগ অথবা বিয়োগ, গুণ অথবা ভাগ সংক্রান্ত সমস্যা থাকলে প্রথমে গুণ অথবা ভাগের সমাধান করতে হয়, এটা আমরা জানি। এক্ষেত্রে বাম থেকে ডানে হিসাবটি করতে হয়। এই নিয়মের জন্য উপরের গাণিতিক বাক্য লেখার সময় প্রথম বন্ধনী ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা উপরের গাণিতিক বাক্যগুলো নিম্নলিখিত উপায়ে করতে পারি। এখানে দেখো যে এখানে এই যে নিয়মটা আছে আর এখানে যে নিয়মটা আছে, যেহেতু আমরা আগে গুণের কাজ করব, তাহলে কি করতে হবে, আমাদের প্রথম বন্ধনী যদি ব্যবহার না করি তাও আমরা করতে পারবো। এখানে আমরা দ্বিতীয় অঙ্কটি দেখি, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। এখানে বলছে একটি ইলিশ মাছের দাম 1200 টাকা। তো একটা ইলিশ মাছের দাম কত, 1200 টাকা, এবং এক জোড়া কবুতরের দাম 330 টাকা। একটি ইলিশ মাছ ও একটি কবুতর কিনলে আমার মোট কত টাকা খরচ হবে। দেখো তোমাকে কিন্তু একটি কবুতর কিনতে বলছে, কিন্তু দিছে হচ্ছে তোমাদের 2টি কবুতরের দাম। তাহলে দেখো আমি 2টি কবুতরের দাম, তার 2টি কবুতরের দাম কত, 330 টাকা, মানে এক জোড়া কবুতরের দাম মানে হচ্ছে 2টি কবুতরের দাম। তাহলে আমি এটাকে একটি বের করবো, তার একটি বের করলে কী করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাকে বলছে একটি ইলিশ মাছের দাম 1200 টাকা, তাহলে এই দুইটার দামের সাথে আমরা যদি ইলিশ মাছের দামটা যোগ করে দেই, তাহলে দেখো এই দুইটা ভাগ করে যেটা বের হবে তার সঙ্গে এই 1200 যোগ করলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তার মানে অঙ্কটি কিন্তু এরকম তোমাদের। আমরা বিকল্পভাবে যদি সমাধানের চেষ্টা করি, স্ক্রিনে তোমরা দেখো যে এক জোড়া সমান সমান 2টি, তাহলে 2টি কবুতরের দাম কত, 330 টাকা। তাহলে একটি কবুতরের দাম কত, 330 ভাগ 2, তাহলে 165 টাকা। তাহলে আমরা এখানে ভাগ দিয়েছি, তোমরা ডান দিকে দেখে নাও। তারপর কি বললো, একটি ইলিশ মাছের দাম হচ্ছে 1200 টাকা, তাহলে একটি কবুতরের দাম হচ্ছে 165 টাকা, আমরা বের করেছি। তাহলে দুইটার যোগফল কত, 1365 টাকা। তার মানে এভাবেও আমরা বিকল্পভাবেও অঙ্কটি করতে পারি। আশা করি বুঝতেছো যে তোমাদের দুই ধরনের যে গাণিতিক সমস্যার মাধ্যমে প্রকাশ করা এবং এভাবে সাজিয়ে করা, দুটাই তোমরা বুঝতেছো। এখানে বলছে একটি বাঁধাকপির দাম 45 টাকা, একটি কুমড়োর দাম 78 টাকা হলে 2টি বাঁধাকপি এবং 3টি কুমড়োর দাম কত হবে। দেখো মোট দামের কথা বলছে, দুটো একসঙ্গে করে কত হবে। তাহলে এখানে দেখো 45 টাকা কিসের দাম, 45 টাকা হচ্ছে বাঁধাকপির দাম। তাহলে কয়টি বাঁধাকপি কিনতে বলছে, 2টি বাঁধাকপি। তাহলে এখানে 45 গুণন 2, তাহলে 2টি বাঁধাকপি। আর এখানে দেখো তোমাদের কি বলছে, 78 টাকা হচ্ছে একটি কুমড়োর দাম, তাহলে কয়টি কুমড়ো কিনতে বলছে, 3টি কুমড়ো। দেখো এই দুইটা গুণ করায়, এই দুইটা গুণ করে দুইটা যদি আমরা যোগ করি, তাহলে মোট দামটা কিন্তু আমরা কত টাকা খরচ হবে বা কত টাকা লাগবে এইটা আমরা বের করতে পারবো। আমরা এটা বিকল্পভাবে করতে পারি। এটা বিকল্পভাবে একটি বাঁধাকপির দাম হচ্ছে 45 টাকা, তাহলে 2টি বাঁধাকপির দাম অবশ্যই বেশি হবে, তাহলে কী করতে হবে, 45 গুণ 2 সমান হচ্ছে 90 টাকা। আবার একটি কুমড়োর দাম হচ্ছে 78 টাকা, তাহলে 3টি কুমড়োর দাম হচ্ছে কত, 78 গুণন 3, তাহলে 234 টাকা। এবার বলছে 2টি বাঁধাকপি ও 3টি কুমড়োর মোট দাম, মোট মানে কি, যোগ করতে হবে। তাহলে আমরা এখানে দেখো যোগ করে ফেলছি, তাহলে 324 টাকা। আশা করি বুঝতে পারছো। এবার দেখতে পাচ্ছ 76 পৃষ্ঠা, বলছে এক জোড়া চারা গাছের দাম 130 টাকা। দেখো এক জোড়ার দাম হচ্ছে 130 টাকা। তুমি 11 জোড়া চারা গাছ কিনে দোকানদারকে 1500 টাকা দিলে, দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে। দেখো এক জোড়া সমান 2টি, প্রথমে 11 জোড়ার দাম বের করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদেরকে 11 জোড়ার দাম বের করতে হবে। তাহলে দেখো এক জোড়ার দাম হচ্ছে 130 টাকা, তাহলে 11 জোড়ার দাম কত, 130 গুণন হচ্ছে 11, তাহলে 130 গুণন 11 তোমরা গুণ করে নাও। 130 গুণন 11 যদি গুণ করো তাহলে হবে 1430 টাকা। এবার বলছে দোকানদার ফেরত দেবে, তাহলে দোকানদারকে দিয়েছি আমি 1500 টাকা, আর আমি খরচ নিয়েছি হচ্ছে 1430 টাকা। এখন যদি তুমি বিয়োগ করো তাহলে হচ্ছে 70 টাকা, তাহলে দোকানদার আমাকে ফেরত দেবে হচ্ছে কত টাকা, 70 টাকা।
তাহলে দেখো বলছে সমাধানের আগে আরও উপায় চিন্তা করি। তো এখানে তাহলে গাণিতিক বাক্যটা কি হবে? তাহলে গাণিতিক বাক্য দেখো, তুমি 1500 টাকা দিয়েছো, তাহলে যেহেতু তুমি 1500 টাকা দিয়েছো, তাহলে 1500 বিয়োগ, দেখো এখানে 130 গুণন হচ্ছে 11, মানে এক জোড়ার দাম হচ্ছে 130, 11 জোড়া কিনেছ, তাহলে এই দুটো গুণফলের সঙ্গে কী হবে? 1500 বিয়োগ হবে। তাহলে আমরা তাই লিখেছি। বলছে আরও উপায় চিন্তা করি, তাহলে সমাধানের উপায় আরও দেখো আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি। আমি এখানে একটি সমাধান করেছি। এক জোড়া চারা গাছের দাম 130 টাকা, তাহলে 11 জোড়া চারা গাছের দাম গুণ করেছি 1430 টাকা, ডান দিকে ডাব করা আছে। দোকানদারকে দিলাম 1500 টাকা, এক এক জোড়া গাছের দাম হচ্ছে 1430 টাকা, তাহলে দোকানদার ফেরত দেবে কত টাকা? বিয়োগ করলে হবে 70 টাকা। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বর কি বলছে, একটি তরমুজের দাম 375 টাকা এবং একটি পেঁপের দাম 150 টাকা। দুটি তরমুজ ও 3টি পেঁপে কিনতে কত টাকা লাগবে, মানে একসঙ্গে কত টাকা লাগবে? তাহলে দেখো দুটি তরমুজ, তাহলে একটি তরমুজের দাম কত? 375 টাকা, তাহলে 375 টাকা হচ্ছে একটির দাম। তাহলে কয়টির দাম বের করবো? দুইটির দাম, তাহলে 375 গুণন 2। আবার কি বলছে, পেঁপের দাম হচ্ছে 150 টাকা, কয়টা পেঁপে লাগবে আমাদের? 3টি পেঁপে, তাহলে 3 দ্বারা গুণ দাও। তাহলে এখন যখন 375 গুণন 2, যদি তোমরা 375কে 2 দ্বারা গুণ করো তাহলে কত হবে? 750 টাকা। আর এখানে 150কে 3 দ্বারা গুণ দাও, তাহলে কত হবে? 450 টাকা। তাহলে দুটো যোগ করো, তাহলে কত হলো? 1200 টাকা। দেখো বন্ধনী থাকলে প্রথমে বন্ধনীর কাজ আগে করতে হয়। দেখো এই বন্ধনীটার কাজ আগে করছি, এই প্রথম বন্ধনীর কাজগুলো আমরা আগে করছি, তারপর বাকিগুলো করে ফেলছি। পরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করব, দ্বিতীয় বন্ধনীর কাজ আমরা পরে করব। এটা বিকল্পভাবে সমাধান আমরা করি। একটি তরমুজের দাম 375 টাকা, দুটি তরমুজের দাম 375 গুণ 2, তার মানে 750 টাকা। একটি পেঁপের দাম 150 টাকা, তাহলে 3টি পেঁপের দাম হচ্ছে 150 গুণ 3 সমান হচ্ছে 450 টাকা। দুটি তরমুজ ও 3টি পেঁপের দাম একত্রে মানে যোগফল করতে হবে, যোগফল করলে হবে 1200 টাকা। এই হচ্ছে তোমাদের 75 এবং 76 পৃষ্ঠার সমাধান। আশা করি বুঝতে পারছো 75 এবং 76 পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদের কিভাবে সমাধান করতে হবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তার আগে বলবো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 77 পৃষ্ঠার সমাধান। 77 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কে বলছে, মামুন সাহেবের মাসিক বেতন 30,000 টাকা। তিনি প্রতি মাসে 15,000 টাকা বাড়ি ভাড়া এবং 14,500 টাকা অন্যান্য জিনিস খরচ করেন। তিনি 7 মাসে কত টাকা জমা করেন? দেখো এখানে অঙ্কটি তোমাদের দুইভাবে করে দেওয়া আছে। আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি। অঙ্কটি আমি একটু খাতায় লিখেছি। দেখো, এক মাসে বাড়ি ভাড়া বাবদ খরচ করেন 15,500 টাকা, আর অন্যান্য খরচ করেন হচ্ছে 14,500 টাকা। আচ্ছা বলো তো মোট কত খরচ করেন? মোট মানে কি? যোগ করতে হবে। তাহলে এইটা আমরা যোগ করেছি। দেখো যোগ করলে হবে 29,500 টাকা, মানে 15,000 আর 14,500 তোমার যোগ করবা হচ্ছে 29,500 টাকা। এখন তিনি দেখো এখানে মোট বেতন পান 30,000 টাকা। যদি তার 29,500 টাকা খরচ যায় তাহলে তার কাছে থাকবে কয় টাকা? দেখো আমরা মাইনাস করেছি। এক মাসে পান হচ্ছে 30,000 টাকা, তিনি খরচ করেন হচ্ছে 29,500 টাকা, তার মানে তার কাছে থাকবে, বিয়োগ দেবো আমরা। তাহলে বিয়োগ দিলে হচ্ছে তার কাছে এক মাসে, অর্থাৎ এক মাসে থাকে হচ্ছে 500 টাকা। এক মাস মানে প্রতি মাস মানে হচ্ছে এক মাসে থাকে 500 টাকা। এখন বলছে 7 মাসে কত টাকা থাকবে? তাহলে 7 মাসে কত টাকা থাকবে? তাহলে 500 গুণন 7, তাহলে 7 দ্বারা গুণ হবে, তাহলে 500 গুণন 7 হলে 3500 টাকা। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কটা এখানে বলা হয়েছে যে বাড়ি ভাড়া এবং অন্যান্য খরচ করেন 15,000 আর হচ্ছে 14,500, মোট হচ্ছে 29,500 টাকা। এক মাসে জমা করেন, তাহলে 30,000 থেকে 29,500 বিয়োগ দিলে হচ্ছে 500 টাকা। 7 মাসে জমা করেন কত? এক মাসে জমা করেন 500 টাকা, তাহলে 7 মাসে জমা করেন বেশি হবে, তাহলে 7 দ্বারা আমরা গুণ করেছি 3500 টাকা। এখানে দেখো বিকল্প সমাধান। 7 মাসে মোট জমা, দেখো মোট হচ্ছে 30,000 টাকা। এখান থেকে 15,500 আর 14,500 এই দুটো যোগ, 15,000 এবং 14,500 এই দুটো যোগ, তাহলে আমরা যোগ করেছি গুণন 7। দেখো এইটা বন্ধনীর মধ্যে রেখেছি, এইটার কাজ আগে করব যে কারণে এটা প্রথম বন্ধনীর মধ্যে রেখেছি, তারপর এইটার কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর হচ্ছে 7 হচ্ছে সবশেষে কাজ করব। দেখো আমরা প্রথম বন্ধনী যে কাজ করি, এই দুইটা যোগ করলে হবে 29,500, আর এখানে আছে 30,000 বিয়োগ হচ্ছে এটা 7। তারপর দেখো 30,000 আর 29,500
যদি আমরা বিয়োগ করি থাকে হচ্ছে 500 গুণন 7, তাহলে 500কে 7 দ্বারা গুণ করলে হচ্ছে 3500 টাকা। এভাবে আমরা অঙ্কটির সমাধান করতে পারি। আশা করি বুঝতে পারছো। এবার 5 নম্বর দেখো, 1 ডজন কলা ও 1 হালি ডিমের দাম একত্রে 196 টাকা। দেখো 1 ডজন কলা ও 1 হালি ডিমের দাম একত্রে মানে একসঙ্গে 196 টাকা। বলছি একটি ডিমের দাম 13 টাকা হলে একটি কলার দাম কত? দেখো একটি ডিমের দাম কত? 13 টাকা হলে একটি কলার দাম কত? এখানে বলছে 1 ডজন সমান 12টি, 1 হালি সমান 4টি। এটা আমরা জানি, তোমরা লিখে দেবে যে আমরা জানি। আমি অঙ্কটি একটু পড়ে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ দেখো, আমরা জানি 1 হালি সমান 4টি, 1 ডজন সমান হচ্ছে 12টি। আমাকে বের করতে বলছে কি, একটি ডিমের দাম দেওয়া আছে 13 টাকা। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি ডিমের দাম 13 টাকা। আমাদের বলছে 4টি ডিমের দাম মানে 1 হালি ডিমের দাম বের করতে। তাহলে 4টি ডিমের দাম কত? তাহলে 4 দ্বারা গুণ হবে, বেশি হবে। তাহলে 4 দাম 52 টাকা। 1 ডজন কলা ও 1 হালি ডিমের দাম একত্রে 196 টাকা। আচ্ছা বলো তো, এইটা থেকে যদি আমি 1 হালি ডিমের দাম বাদ দিয়ে দিই তাহলে থাকবে কিসের দাম? 1 ডজন কলার দাম। 1 ডজন মানে হচ্ছে 12টা, তাহলে 12টি কলার দাম 144 টাকা। আচ্ছা বলো তো, 12টি কলার দাম যদি 144 টাকা হয়, একটি কলার দাম কত হবে? একটি কলার দাম কম হবে, মানে ভাগ করতে হবে। তাহলে 144 ভাগ 12, 12 দ্বারা ভাগ করছি। তাহলে 12 দ্বারা 144কে ভাগ করলে হয় 12। তোমরা একটু ভাগ করে নিবা। 144কে 12 দ্বারা ভাগ, তাহলে দেখো 12 অক্ষে 12, 2 আছে 4 সমান 2, কেটে নামা হচ্ছে 4, 12 দুগুণ 24। তাহলে 12 দ্বারা 144কে ভাগ করলে হবে 12। তাহলে উত্তর হচ্ছে কয় টাকা? একটি কলার দাম হচ্ছে 12 টাকা। এটা বিকল্প সমাধান এখানে দেওয়া আছে। একটি কলার দাম 196, বিয়োগ হচ্ছে এই যে প্রথমে আমরা কি কাজ করেছি? গুণের কাজ করেছি। আমরা প্রথমে ডিমের দামটা বের করে নিছি, তারপর ভাগ 12। তারপর দেখো এই ডিমের দাম, মোট টাকা থেকে ডিমের দাম বাদ দিয়ে দিছি, দিলে 144 টাকা বের হবে। এইটাকে আমরা 12 দ্বারা ভাগ দেব। তাহলে 12 দ্বারা ভাগ দিলে আমাদের 12 টাকা বের হবে। ঠিক এখানে অঙ্কটি এভাবে সমাধান করা হয়েছে। দেখো এখানে এই 4টি ডিমের দাম 4 গুণন 13, 52 টাকা। তারপর 12টি কলার দাম, তাহলে মোট টাকা থেকে 4টি ডিমের দাম বাদ দেওয়া হয়েছে, তাহলে হচ্ছে 12টি ডিমের দাম বের হয়েছে, 12টি কলার দাম বের হয়েছে। তাহলে একটি কলার দাম কত? 12টি কলার দাম থেকে যদি আমরা 12টি কলার দামকে যদি একটি কলার দাম বের করি, তাহলে আমরা 12 দ্বারা ভাগ করব। তাহলে 12 দ্বারা ভাগ করলে হচ্ছে 12। এখানে গাণিতিক বাক্যটা ওইভাবে দেওয়া আছে। দেখো তারপর হচ্ছে দেখো 196, এই যে গুণ করলে হচ্ছে 52, দেখো ভাগ হচ্ছে 12। তারপর এই দুটো বিয়োগ করলে হচ্ছে 144 ভাগ 12, 144কে 12 দ্বারা ভাগ করলে হচ্ছে 12 টাকা। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, বা কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 78 পৃষ্ঠার সমাধান। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 78 পৃষ্ঠার। এখানে 6 নম্বর অঙ্কটি বলছে, গিয়াস সাহেব 5500 টাকা ছিল। গিয়াস সাহেবের কত টাকা ছিল? 5500 টাকা ছিল। সেখান থেকে 1500 টাকা নিজের জন্য রেখে দিলেন। মানে রেখে দেওয়া মানে হচ্ছে কি, বিয়োগ করলেন আর কি, বিয়োগ করতে হবে তোমাদেরকে। তারপর যে টাকাটা বাকি ছিল, রেখে দেওয়ার পর যে টাকাটা থাকবে, সেইটা কি করছে? 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেক সন্তানকে তাদের মা আরো 1800 টাকা করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে? তো আমরা অঙ্কটি কিভাবে সমাধান করেছি একটু যদি লক্ষ্য করো। গিয়াস সাহেবের ছিল 5500 টাকা, নিজের জন্য রাখলেন 1500 টাকা। দেখো যদি নিজের 5500 টাকা থেকে 1500 টাকা রাখলেন, মানে বাদ দিয়ে দিলেন, তাহলে বাদ দিয়ে দিলে কত থাকবে? দেখো আমরা এখানে কিন্তু বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে থাকলে হবে 4000 টাকা। তাহলে গিয়াস সাহেবের কাছে কত টাকা আছে? 4000 টাকা আছে। তাহলে এই 4000 টাকা কয়জনকে দিবে? 2 সন্তানকে দেবে। তাহলে 2 সন্তানকে যদি দেয় 4000 টাকা, তাহলে একজনে পাবে কত? কম পাবে। তাহলে কম হলে ভাগ হবে, তাহলে 4000 ভাগ 2, তাহলে কত? 2000 টাকা। তারপরে একজনে পায় 2000 টাকা। দেখো একজনে তার বাবার কাছ থেকে 2000 টাকা পাইছে, মানে গিয়াস সাহেবের কাছ থেকে 2000 টাকা পাইছে। এখন তার মা আরো 1800 টাকা করে দিছে। তাহলে যেহেতু তার মা 1800 টাকা করে দেয়, তাহলে প্রত্যেকের হবে 2000 যোগ 1800, তাহলে যোগ করলে হবে 3800 টাকা। তাহলে উত্তর হচ্ছে 3800 টাকা। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো আমরা যদি গাণিতিকভাবে লিখি তাহলে প্রত্যেকে পাবে কত? 5000। দেখো 5500 বিয়োগ হচ্ছে 1500, তাহলে গিয়াস সাহেবের ছিল 5500, এখান থেকে 1500 বাদ দেওয়া হয়েছে। ভাগ 2, মানে 2 সন্তানকে ভাগ করে দিছে। এইটা দেওয়ার পর যেটা পাওয়া গেছে সেইটার সাথে আবার কি 1800 করে যোগ করা হবে। তাহলে দেখো এই প্রথম বন্ধনী যেহেতু আছে, প্রথম বন্ধনীর কাজটুকু আগে করছি। 5500
বিয়োগ হচ্ছে 1500, তাহলে হচ্ছে 4000 ভাগ 2 ভাগ 2। তারপর দেখো ভাগ 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 2000 যোগ হচ্ছে 1800, তাহলে হচ্ছে 3800 টাকা। দেখো এখানে ঠিক অঙ্কটা এভাবেই আমরা সমাধান করেছি। 5500 বিয়োগ 1500 ভাগ 2 যোগ হচ্ছে 1800, তাহলে আমরা এখানে বিয়োগ করলে পাবো হচ্ছে 4000 ভাগ 2 1800। এবার ভাগের কাজটা করেছি, 4000 থেকে 2 ভাগ করলে হচ্ছে 2000 যোগ হচ্ছে 1800, তাহলে 3800, তাহলে প্রত্যেকে পাবে হচ্ছে 3800 টাকা। এরপর দেখো এখানে বলছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করার জন্য 185টি পরিবারের নিকট থেকে 250 টাকা করে তোলা হলো। দেখো একটা করে পরিবারের কাছ থেকে কত টাকা তোলা হয়েছে? 250 টাকা করে। এরকম কতটা পরিবার? 185টা পরিবার। তাহলে 10,000 টাকা সরকারি অনুদান পাওয়া গেল, এইটা বাদেও 10,000 টাকা সরকারি অনুদান পাওয়া গেলে যে টাকাটা উঠেছে এইটা 30টা পরিবারের মধ্যে ভাগ করে দিতে হবে। এখন দেখো 250 টাকা করে উঠছে কতটা পরিবারের কাছে? 185টা, তাহলে 250 গুণন 185, দেখো আমরা গুণ করেছি, যোগ এইটার সাথে এই যে 10,000 টাকা কি সরকারি অনুদান, তারপর এই টাকাটা মোট করলে যেটা হবে সেটাকে আমরা ভাগ দিয়েছি 30 ভাগ, মানে 30টা পরিবারের কাছে ভাগ দিয়েছি। তাহলে দেখো আমরা গুণটা প্রথম বন্ধনীর মধ্যে রাখছি, তাহলে প্রথম বন্ধনী আগে করা হয়েছে 250 গুণন 185 গুণ করলে হবে 46,250, আর এখানে হচ্ছে 10,000 যোগ হচ্ছে 10,000 ভাগ 30, এই দুটো যোগ করলে হবে 56,250 ভাগ 30 সমান হচ্ছে 1875। তাহলে প্রত্যেকে পাবে 1875 টাকা করে পাবে। দেখো এই অঙ্কটি আমরা এভাবেও সমাধান করতে পারি। এখানে দেখো একটি পরিবার থেকে তোলা হয় 250 টাকা, 185 টাকার থেকে পরিবার থেকে তোলা হয় কত? তাহলে বেশি হবে, তাহলে 250 গুণ 185 হচ্ছে 46,250 টাকা। এখানে গুণটা করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। তারপর দেখো মোট টাকা তোলা হলো কত? 46,250 টাকা। আরো সরকার থেকে অনুদান আসলো হচ্ছে 10,000, তাহলে কি করবো? 10,000 আমরা এখানে যোগ দিয়ে দেবো, তাহলে যোগ করলে হবে 56,250 টাকা। দেখো তারপর এই 56,250 টাকা কি করলো হলো 30টা পরিবারের মধ্যে, 30টি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হলো, তার মানে কি ভাগ করতে হবে, ভাগ করলে হচ্ছে 1875 টাকা। এই হচ্ছে তোমাদের, এইভাবে আমরা অঙ্কটি সমাধান করতে পারবো। দেখো 3 নম্বর অঙ্কটি 36 বিয়োগ 18 ভাগ 3, তাহলে এই টুকু প্রথম বন্ধনীর মাঝে, মানে এইটুকু বিয়োগ করলে যেটা হবে সেটাকে 3 ভাগ করতে হবে, করার পর যেটা বের হবে সেটার সাথে 6 যোগ করতে হবে। তারপরে গাণিতিক বাক্যটি দিয়ে গল্প তৈরি করো। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে 36 থেকে 18 বাদ দিতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে এটা ধরে নেই কোনো একটি নাম দিয়ে ধরে নেব যে এর কাছে এতটি কি ছিল, কোনো কিছু ছিল। এখানে বলছি হিমুর কাছে 36টি আম ছিল, সেখান থেকে নিজের জন্য 18টা রেখে দিল। রেখে দেওয়ার পর কি করলো? তা 3 বন্ধুর মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। ভাগ করে দেওয়ার পর কি হচ্ছে, তাকে যদি আরো 6টি করে আম দেওয়া হয়, অন্য একজনের নাম বলো, সে আরো 6টি করে আম দিয়েছে, তাহলে সে কয়টি করে আম পাবে? তাহলে এই যে গল্পটি তোমরা এইভাবে তৈরি করতে পারবা। আমি এখানে বলছি হিমুর কাছে 36টি আম ছিল, সেখান থেকে 18টি আম নিজের জন্য রেখে দিল, বাকি আমগুলো 3 বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। পরবর্তীতে তার বোন আরো 18টি করে আম দিল, তো প্রত্যেকে কয়টি করে আম পাবে? দেখো 4 নম্বরে এখানে খালি ঘর, দেখো একটা বলছে সংখ্যা বসিয়ে একটা গল্প করা হয়েছে, এখানে সংখ্যাগুলো বসানো হয়েছে। দেখো এই সংখ্যাটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কি হবে? দেখো প্রথম বন্ধনীর কাজটা যদি তোমরা আগে করো, তাহলে এখানে তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে, তাহলে প্রথম বন্ধনীর কাজটা আগে করব আমরা, 8,200 বিয়োগ এখানে হচ্ছে 4,3200, দ্বিতীয় বন্ধনী ভাগ 2, তাহলে এইটা বিয়োগ করলে হবে 5,000 ভাগ 2, 5,000 থেকে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হবে? 2500, তাহলে উত্তর হবে 2500। দেখো তাহলে অঙ্কটি আমরা কিভাবে, 2টি হাঁস ও 4টি মুরগির মূল্য একত্রে 8,200 টাকা, দুইটির মূল্য একত্রে 8,200 টাকা, একটি মুরগির মূল্য 800 টাকা হলে একটি হাঁসের মূল্য কত? তাহলে একটি মুরগির মূল্য যদি 800 টাকা হয়, তাহলে 4টি মুরগির মূল্য তুমি আগে বের করে নাও। আমরা বের করে নিয়েছি 3200 টাকা। তারপর মোট টাকা থেকে মুরগির দাম বাদ দিয়েছি, তাহলে থাকবে হচ্ছে হাঁসের টাকা। এই হাঁসের টাকাকে আমরা যদি ভাগ দিই তাহলেই আমাদের হবে। তুমি এখানে গরু, খাসি, অন্য কিছু দিতে পারো। এই হচ্ছে তোমাদের 78 পৃষ্ঠার সমাধান। আশা করি 78 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে। তোমাদের গণিত বইয়ের 79 পৃষ্ঠার সমাধান। এখানে বলছে দেখি পারি কিনা। এখানে 1, 2, 3, 4, 5 5টি অঙ্ক আছে, সেই 5টি অঙ্কের সমাধান আমরা ধারাবাহিকভাবে করব। এখানে 1 নম্বর বলছে, দেখো খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়।
তাহলে খালি ঘরে কি বসাতে বলছে আমাদের? প্রক্রিয়া প্রতীক বসাতে বলছে, যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। দেখো আমরা এখানে আছে 69, এখানে আছে হচ্ছে কত 13। তাহলে আমরা যদি এখানে বিয়োগ চিহ্ন বসাই তাহলে কত হয় অঙ্কটি? দেখো এখানে বিয়োগ করলে 3 আছে, 9 সমান করতে লাগবে আমাদের 6, আর 1 আছে 6 সমান করতে লাগবে হচ্ছে 5, 56 সমান। আর এখানে যদি আমরা গুণ চিহ্ন দিই, দেখো 7 8 কত 56। দেখো গাণিতিক প্রক্রিয়াটি কিন্তু এখানে গাণিতিক বাক্যটি সঠিক হয়েছে। কেন সঠিক হয়েছে? দেখো এখানেও 56 আছে, এখানে 56, মাঝখানে সমান, মানে এইটা সমান হচ্ছে এইটা, তার মানে এটা কথাটি সঠিক, তার মানে এটা সঠিক হয়েছে। এরপর দেখো আমরা এখানে দুইটা প্রক্রিয়া প্রতীক বসাবো যেন এই অঙ্কটি সঠিক হয়। তাহলে এখানে দেখো আমরা যদি যোগ বসাই, এখানে যোগ চিহ্ন দেই, তাহলে কি হবে? 9 8 17 7 হাতে হচ্ছে 1 2 1 3 5 3 8 87 সমান। এখানে দেখো যদি আমরা বিয়োগ চিহ্ন দেই তাহলে দেখো 9 আছে 16 সমান 7 হাতে হচ্ছে 1 1 আছে 9 সমান হচ্ছে 8। দেখো আমরা যদি এখানে বিয়োগ চিহ্ন দেই, এখানে যোগ চিহ্ন দেই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি কি হচ্ছে? সঠিক হচ্ছে। কেন? এখানে 87 সমান 87, তারপরে অঙ্কটি সঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে 1 নম্বর যে অঙ্কটি আছে সেটি কিভাবে করতে হবে। 2 নম্বর অঙ্কটি একটু খেয়াল করো। বলছে কোন গাণিতিক বাক্যটি সত্য, কোনটি মিথ্যা যাচাই করি। তাহলে আমরা সত্য মিথ্যা যাচাই করব। দেখো এখানে 1 নম্বর অঙ্কটি আমি লিখে রেখেছি। এখানে বিয়োগের কাজটা আগে করে নিই, ভেঙে ভেঙে করি। 4 আছে 6 সমান কত 2, আর 2 আছে 5 সমান কত 3। দেখো আমরা বিয়োগের কাজটা করে ফেললাম, যোগ 20 লিখলাম। এরপর দেখো যে 2 2 আর 3 আর 2 হচ্ছে 5, কত হলো 52। এখন দেখো আমরা ডান দিকের অংশটা করব। এখানে প্রথম বন্ধনীর কাজটা আমাদের কিন্তু আগে করতে হবে। তাহলে প্রথম বন্ধনী কি আছে? তাহলে এখানে 56 বিয়োগ হচ্ছে, এখানে প্রথম বন্ধনীটা তুলে দেবো এখন, কারণ যেহেতু কাজ করতেছি শূন্য। দেখো 4 থেকে 0 বিয়োগ করলে 4ই হবে, আর 2 থেকে 2 মিলিয়ে গেল, 0 বাম দিকে বসে না। তাহলে এবার দেখো তুমি 56 থেকে যদি 4 বিয়োগ করে, 4 আছে 6 সমান কত 2 5, তাহলে দেখো 52 সমান 52। তাহলে সুতরাং আমরা বলতে পারি কি? সুতরাং বলতে পারি গাণিতিক বাক্যটি সঠিক। গাণিতিক বাক্যটি সঠিক। তাহলে এই গাণিতিক বাক্যটিকেই আমাদের সঠিক। আশা করি বুঝতে পারছো। এবার 2 নম্বর অঙ্কটি দেখো। এখানে দেখো প্রথমে বিয়োগ আছে, পরে গুণ আছে, কিন্তু আমরা কি কাজ করব? এখানে গুণের কাজটা আগে করব। তাহলে আমরা গুণের কাজটা করি। তাহলে দেখো যদি গুণের কাজটা করি, 200 বিয়োগ 4 5 করি 0 হাতে হচ্ছে 2, 4 2 8 আর 2 10, তাহলে 100, তাই না? এখানে সমান 9। এখানে দেখো আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করব। প্রথম বন্ধনী তাহলে 200 থেকে 25 বিয়োগ দাও তোমরা। 200 থেকে 25 বিয়োগ দিলে হবে 175, 175 গুণন 4। এখন যদি আমরা গুণ করি, এখানে দেখো বিয়োগ করি, তাহলে 200 থেকে 100 বিয়োগ করলে থাকবে হচ্ছে 100 সমান 9। দেখো 4 5 করি 0 হাতে হচ্ছে 2, 4 7 8 7 2 30, 0 হাতে হচ্ছে 3, 4 1 4 3 7, তাহলে 700। আচ্ছা বলো তো 100 এবং 700 এটা কি সমান? না, এটা সমান নয়, তার মানে বাক্যটি সঠিক। সুতরাং আমরা লিখব গাণিতিক বাক্যটি সঠিক। দেখো এটা হচ্ছে তোমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। আশা করি 1 এবং 2 নম্বর অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। এবার 3 নম্বর অঙ্কটি দেখে বলছে সমীর উচ্চতা 132 সেন্টিমিটার। সমীর উচ্চতা কত? 132 সেন্টিমিটার। মিতুর উচ্চতা সমীর উচ্চতা অপেক্ষা 5 সেন্টিমিটার বেশি, মানে সমীর উচ্চতা যত, তার চেয়ে মিতুর কত? মিতুর ওইটা থেকেও 5 সেন্টিমিটার বেশি, যেটা আছে সেটা থেকে 5 সেন্টিমিটার। বলছে রিতার উচ্চতা 141 সেন্টিমিটার, মিতু ও রিতার উচ্চতা পার্থক্য কত? তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে মিতুর উচ্চতা বের করব। আমরা মিতুর উচ্চতা পড়লাম এখানে যে সমীর চেয়ে 5 সেন্টিমিটার বেশি। তাহলে সমী কত? সমী হচ্ছে 132, এর থেকে 5 সেন্টিমিটার বেশি। বেশি মানে কি বলো তো? 5 সেন্টিমিটার বেশি। 5 সেন্টিমিটার কত বেশি? বেশি মানে হচ্ছে যোগ। তাহলে সমীর যত আছে তার থেকে 5 সেন্টিমিটার বেশি। তাহলে যোগ করব আমরা, 5 2 হচ্ছে 7, 3, তাহলে কত? 137 সেন্টিমিটার। তাহলে 137 সেন্টিমিটার কার? মিতুর উচ্চতা। এখন বলছে দেখো রিতার উচ্চতা 141 সেন্টিমিটার। বলছে দুইজনকার উচ্চতার পার্থক্য কত? কার কার? মিতু এবং রিতা। তাহলে মিতু ও রিতার উচ্চতার পার্থক্য দেখো এখানে হচ্ছে রিতার হচ্ছে 141 বিয়োগ মিতুর হচ্ছে কত? 137। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো 7 আছে 11 সমান কত? 7 4 11, হাতে হচ্ছে 1
3 একে 4, 4 4 মিলে গেলে 0 লিখবো না, 1 1 মিলে গেলে 0 লিখবো না। তাহলে বলো তো এখানে কত উত্তর বের হলো আমাদের 4 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে দুইজনের উচ্চতার পার্থক্য হচ্ছে কত, 4 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো 4 নম্বর অঙ্কটি বলছে দুটি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে 8,200 টাকা। মানে দুইটি টেবিল এবং 4টি টেবিলের মূল্য একত্রে কত, 8,200 টাকা। একটি চেয়ারের মূল্য 800 টাকা হলে একটি টেবিলের মূল্য কত? এখন দেখো আমরা এটা কি করতে বলছে আমাদের, এটা আমাদের গাণিতিকভাবে প্রকাশ করতে বলছে। আমরা গাণিতিকভাবে প্রকাশ করব। দেখো মোট মূল্য হচ্ছে কত, মোট মূল্য হচ্ছে 8,200 টাকা। কিসের মূল্য, টেবিল এবং 4টি চেয়ারের মূল্য হচ্ছে 8,200 টাকা। তাহলে এই 8,200 টাকা থেকে কি করব আমরা 8,200 টাকা থেকে আমরা এখানে যেহেতু চেয়ারের মূল্য আছে 4টি চেয়ারের মূল্য বাদ দেবো। তাহলে একটি চেয়ারের মূল্য কত বাদ দেবো হচ্ছে, একটি চেয়ারের মূল্য হচ্ছে 800 টাকা, গুণন যেহেতু 4টি চেয়ার 4 দ্বারা আমরা গুণ করব। কথা কি বুঝতে পারছো? তাহলে 4 দ্বারা কি করব, গুণ করব। তাহলে এইটা আমরা প্রথম বন্ধনীর মধ্যে রাখবো, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী। তারপর হলে একটি টেবিলের মূল্য কত, তাহলে কয়টি টেবিলের মূল্য কত, তাহলে দেখো এখানে আমাদের কি বের হবে, দেখো এখানে 4টি চেয়ারের মূল্য যদি বাদ দেই আমরা, এখানে 2টি টেবিলের মূল্য থাকে, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 2টি টেবিলের মূল্য। তাহলে 2টি টেবিলের মূল্য যদি থাকে তাহলে একটি টেবিলের মূল্য বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের ভাগ দিতে হবে, আমাদের ভাগ দিতে হবে 2 দ্বারা, কারণ 2টি টেবিলের মূল্য দেওয়া আছে, একটি টেবিলের মূল্য বের করতে গেলে আমাদের 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে একটি টেবিলের মূল্য কত দেখি আমরা, তাহলে 8,200 বিয়োগ, দেখো আমরা যদি গুণ করি তাহলে এখানে 2টা শূন্য বসায় দিলাম, 4 8 কত 32, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর কাজ শেষ, ভাগ হচ্ছে 2। তাহলে দেখো 8,200 থেকে যদি 32 আমরা বিয়োগ দেই, তাহলে যদি আমরা বিয়োগ করি, দেখো শূন্যের শূন্য, এখানে শূন্যের শূন্য, 2 আছে 2 2 মিলে গেলে 0, 3 আছে 8 সমান হচ্ছে 5 ভাগ 2। দেখো আমরা যদি এখানে ভাগ দেই তাহলে হচ্ছে 25 2 50, আর 2টা শূন্য বসাই দিন। তোমরা ভাগ করে দেখো যে এখানে হবে 2,500 টাকা। আশা করি বুঝতে পারছো যে আমাদের এখানে বলছে হচ্ছে একটি টেবিলের মূল্য কত। তাহলে দুটি টেবিলের মূল্য বের হচ্ছে 5,000 টাকা। তাহলে একটি টেবিলের মূল্য হচ্ছে কত, একটি টেবিলের মূল্য হচ্ছে এখানে 2,500 টাকা। এই হচ্ছে তোমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। এবার তোমরা দেখো যে 5 নম্বর অঙ্ক বলছে যে নিচের সমস্যাটি গাণিতিক বাক্য লিখে সমাধান করি। 60টি পেন্সিলের দাম 84 টাকা। তাহলে কয়টি পেন্সিলের দাম, 60টি পেন্সিলের দাম। বলছে 9টি পেন্সিলের দামের দ্বিগুণ টাকা বাড়িয়ে জ্যামিতি বক্স কিনলে জ্যামিতি বক্সের দাম কত? একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে 60টি পেন্সিলের দাম 84 টাকা। তার মানে আমরা একটি পেন্সিলের দাম বের করবো। তাহলে কি করতে হবে, তাহলে 84 ভাগ যদি আমরা 7 করি, দেখো আমরা একটি কিসের দাম পাবো, একটি পেন্সিলের দাম পাবো। তাহলে একটি পেন্সিলের দাম যত হবে তার থেকে কয় গুণ, 9টি পেন্সিলের দাম, তাহলে গুণন হচ্ছে 9, তাহলে 9টি পেন্সিলের দাম করার পর কি করতে হবে, আমাদের এর চেয়ে 2 গুণ টাকা, তাহলে 2 গুণ টাকা এর থেকে বেশি হলে আমাদের জ্যামিতি বক্সের দাম হবে। দেখো আমরা 84কে 7 দ্বারা ভাগ করলাম, তার মানে এখানে একটি পেন্সিলের দাম বের করলাম। একটি পেন্সিলের দাম যত তার সাথে 9 দিলে 9টি পেন্সিলের মূল্য হয়ে যাবে। 9টি পেন্সিলের মূল্য যত হবে তার দ্বিগুণ টাকা লাগবে, তাহলে 2 গুণ টাকা লাগবে, তাহলে আমরা 2 দ্বারা গুণ দেবো। তাহলে আমরা দেখো এখানে বন্ধনী আকারে দিতে পারি, কারণ আমাদের কাজগুলো এইভাবে করতে হবে। প্রথম বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এটা। তাহলে আমরা প্রথম বন্ধনী দেখো আমরা একটি পেন্সিলের দাম বের করবো, তো 7 দ্বারা 84কে ভাগ করো, 7 অক্ষে 7, 14, 7 দুগুণে 14, তাহলে হবে কত, 12 গুণন 9, দ্বিতীয় বন্ধনী গুণন 2। তাহলে এখন দেখো আমরা যদি এখানে গুণ করি তাহলে কত হবে, 9 দ্বারা যদি গুণ করি তাহলে দেখো 9 দুগুণে 18, 8 হাতে হচ্ছে 1, 9 অক্ষে 9 একে 10, 108 গুণন 2। এখন আমরা 2 দ্বারা গুণ যদি করি তাহলে দেখো 8 দুগুণে 16, 6 হাতে হচ্ছে 1, 2 অক্ষে 2, তাহলে 216 টাকা। বলতো আমাদের একটি জ্যামিতি বক্সের দাম কত হবে, 216 টাকা। এই হচ্ছে তোমাদের যে 79 পৃষ্ঠা আছে সেই 79 পৃষ্ঠার সমাধান। আশা করি এখানে যে অঙ্কগুলো ছিল সেই সমাধানগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। 80 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ তোমরা, এখানে বলছে নিজে করি। 1 নম্বর বলছে গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি। তাহলে এখানে 1 এবং 2 এই অঙ্ক দুটি আমরা কি করব, গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করব। দেখো আমি অঙ্কগুলো খাতায় লিখে রেখেছি, আমরা খাতায় সমাধান করব।
1 নম্বর অঙ্কে বলছে গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি। এখানে 1 নম্বর বলছে 127 ও 25-এর বিয়োগফল 100 এর সমান নয়। তাহলে দেখো অঙ্কটা কি হবে আমাদের, 127 বিয়োগ 25, তাহলে 127 বিয়োগ 25 এর বিয়োগফল, এইটার বিয়োগফল কি হবে, 100-র সমান নয়, তাহলে সমান নয় আমরা চিহ্ন দিয়ে দিলাম। তাহলে দেখো এইটা কিন্তু 127 থেকে 25 বিয়োগ করলে যে বিয়োগফলটা হবে তা 100-এর সমান নয়, আমরা এখানে প্রতীকটা লিখলাম। তারপর 2 নম্বর অঙ্কে কি বলছে, 25 ও 24-এর গুণফল, 25 ও 24-এর গুণফল 500 এর চেয়ে বড়। তাহলে 500 এর চেয়ে বড় চিহ্ন কোন দিকে যাবে, দেখো এই যে হাইয়ের ভিতরে থাকবে, আর ছোট চিহ্নটাকে তীর মারবে, আমি বলছিলাম। তাহলে দেখো 25 ও 24-এর গুণফল, এই দুটো গুণ করলে যে ফলাফলটা বের হবে তা 500 এর চেয়ে বড়, তাহলে 500 এর চেয়ে বড় চিহ্ন আমরা দিয়ে দিচ্ছি। 2 নম্বরে দেখো খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখানে দেখো আমরা যদি অঙ্কটি লক্ষ্য করি, তাহলে 9, এই যে খালি ঘর আছে, দেখো আমরা যদি এই খালি ঘরে গুণ করি তাহলে 7 আর 9, 7 9 কত, 7 9 হচ্ছে কত, 63, আমরা 63 লিখলাম, সমান। এখানে যদি আমরা ভাগ করি, দেখো 1260-কে আমরা যদি 20 দ্বারা ভাগ করি, দেখো আমরা যদি ভাগ দেই তাহলে দেখো 20-কে তো এখানে 20 দ্বারা তো 12-কে ভাগ দেওয়া যাচ্ছে না, আমাদের 3 ঘর নিতে হবে। যদি 3 ঘর নেই তাহলে হচ্ছে 126, আমরা 6 বাদ দিতে পারি। যদি 6 বাদ দেই, দেখো 6 শূন্য 0, 6 দুগুণে 12, তাহলে হচ্ছে 120, তাহলে 6 6 কেটে নেওয়া হচ্ছে 0, তাহলে দেখো 3 20-এ কত, 60, আমার 60, তাহলে আমাদের কত, এইটা ভাগ চিহ্ন যদি বসাই তাহলে এখানে হচ্ছে 63। আমাদের বলছে যে গাণিতিক বাক্যটি সঠিক হয়, তাহলে দেখো 63 সমান 63, তার মানে বাক্যটি সঠিক হয়েছে। এরপর 2 নম্বর অঙ্কটি তোমরা একটু লক্ষ্য করো। 2 নম্বর অঙ্কটি কি বলছে, 87, আমরা এই ফাঁকা ঘরে একটা চিহ্ন বসাতে হবে, এখানে হচ্ছে 38, তাহলে 87, এখানে যদি মাঝখানে বিয়োগ বসাই, যদি বিয়োগ করি আমরা তাহলে দেখো কি হয়, এখানে 8 আছে 17 সমান, তাহলে 8 17 সমান কত, 8 9 17। এবার হাতে হচ্ছে 1 3 1 4, 4 আছে 8 সমান হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 49। এ পাশে দেখো তোমার 7 আর 7 যদি গুণ করে, এখানে যদি গুণ চিহ্ন দাও, 7 আর 7 গুণ করলে হবে 49, দেখো 49 সমান 49, তার মানে গাণিতিক বাক্যটি সঠিক যদি এখানে আমরা বিয়োগ চিহ্ন এবং এখানে আমরা গুণ চিহ্ন বসাই। আশা করি বুঝতে পারছে 1 এবং 2 নম্বর অঙ্কের সমাধান। এবার 3 নম্বর অঙ্কে দেখো বলছে কোন বাক্যটি সত্য কোন বাক্যটি মিথ্যা যাচাই করি। এখানে যে 2টি অঙ্ক আছে, এখন আমরা এই 2টি অঙ্কের সমাধান দেখব। তাহলে 3 নম্বর অঙ্ক দেখো, এখানে বলছে কোন বাক্যটি সত্য কোন বাক্যটি মিথ্যা যাচাই করি। তাহলে এখানে 1 নম্বর অঙ্কটা 32 ভাগ 4 ভাগ 2, ছোট চিহ্ন 32 ভাগ, দেখো প্রথম বন্ধনী 4 ভাগ 2, তাহলে এই দিকেরটা আমার হচ্ছে আমাদের বাম পক্ষ, এই দিকেরটা আমাদের ডান পক্ষ, এভাবেও করতে পারি, আমি যেভাবে করছি এভাবে করতে পারি। মানে বাম দিকেরটা আমরা ক্যালকুলেশন করব, যোগ বিয়োগ গুণ ভাগ যা থাকে করব, ডান দিকেরটা যোগ বিয়োগ গুণ ভাগ যা থাকে করব। আর যদি তোমার বাম পক্ষ লিখে বাম দিকেরটা করো, ডান পক্ষ লিখে ডান দিকেরটা করো, সেটাও হবে। তাহলে আমি দেখো সরাসরি করেছি, এখানে 4 দ্বারা 32-কে যদি ভাগ দেই, 4 8 কত 32, ভাগ 2 লিখছি। তারপর ছোট চিহ্ন, এখানে দেখো 32 ভাগ প্রথম বন্ধনী কাজটা আগে করেছি, তাহলে 2 দ্বারা 4-কে ভাগ দিলে হবে 2। এরপর দেখো 2 দ্বারা 8-কে ভাগ দিয়েছি, 4 দুগুণে 8, তাহলে 4, ছোট চিহ্ন, এখানে 2 দ্বারা 32-কে ভাগ দিলে হবে 16, তাহলে 2 দ্বারা তোমার 32-কে ভাগ দিয়ে নিবা। হ্যাঁ, আমি তারপর করতেছি, এখানে 2 অক্ষে 2, 1 2 12, তাহলে হচ্ছে 6 দুগুণে কত 12, তাহলে দেখো এখানে হচ্ছে 16। তাহলে দেখো এখানে 4টা কিন্তু ছোট আর 16টা কিন্তু বড়, তাহলে আমি বলছিলাম ছোট চিহ্নটাকে সবসময় তীর মারবে। এটা মনে রাখার উপায় হচ্ছে, দেখো এই চিহ্নটা যারা বুঝাচ্ছে হচ্ছে 4-কে তীর মেরেছে, মানে 4টা হচ্ছে ছোট চিহ্ন, ছোট সংখ্যা, আর 16টা হচ্ছে বড় সংখ্যা, তার মানে গাণিতিক বাক্যটি সঠিক আমরা বলতে পারি। এরপর দেখো এখানে 2 নম্বর অঙ্কটি বলছে 4 গুণন 6 যোগ 3 গুণন 5 সমান 4 গুণন 6 যোগ 3 গুণন 5। দেখো আমরা বাম দিকেরটা আমরা ক্যালকুলেশন যদি করি, দেখো এখানে গুণের কাজটা আগে করব আমরা, তাহলে 4 গুণন 6, 4 6 কত 24, মাঝখানে যোগ চিহ্ন দিলাম, দেখো এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ অবস্থা আছে, 3 5 কত 15 সমান, এখানে দেখো প্রথম বন্ধনী কাজটা আগে করব, তাহলে 4 গুণন 6 আর 3 যোগ করলে হবে 9 গুণন 5। এরপর দেখো এটা যদি যোগ করি, 5 আর 4 হচ্ছে 9, 2 এর 1 3 39, আর এখানে দেখো
আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে কত, 4 গুণন 9, 4 9 কত 36 আর হচ্ছে 5। এবার যদি 36কে 5 দ্বারা গুণ করি হচ্ছে 180। আচ্ছা বলো তো 39, তাহলে দেখো 39 সমান হচ্ছে 180, কথাটা কি সত্য? না, এটা কিন্তু সমান নয়। তার মানে এখানে বাক্যটি হওয়ার কথা ছিল এরকম, মানে সমান নয় হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সমান চিহ্ন দেওয়া আছে, তার মানে বাক্যটি মিথ্যা, বাক্যটি সঠিক নয়। এখানে যদি সমান নয় চিহ্ন দেওয়া থাকতো তাহলে বাক্যটি সঠিক হতো। এই হচ্ছে 3-এর 1 এবং 2 নং অঙ্কের সমাধান। 4 নম্বর অঙ্কে বলছে বাক্যের খালি ঘরে সংখ্যা বসাই যাতে গাণিতিক বাক্যটি সত্য হয়। তাহলে আমরা 4 নম্বর অঙ্ক, এখানে দুটি অঙ্কই লিখে রেখেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেখো 49 ভাগ ফাঁকা ঘর সমান হচ্ছে 56 ভাগ হচ্ছে 8। তাহলে আমরা দেখো এখানে 49 ভাগ ফাঁকা ঘর লিখে ফেলেছি, গুণন এখানে যদি আমরা ভাগ করি 56কে 8 দ্বারা যদি ভাগ করি 7 8 56, তাহলে আমরা 7 লিখেছি, এটা ভাগ করলে 7 হয়। এরপর দেখো এই 49 সংখ্যাটা কিন্তু এখানে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এখন আমরা ওইটা না করে কি করেছি, এখানে দেখো 49 যে অবস্থায় ছিল, যদি ফাঁকা ঘরের সামনে ভাগ বসে তাহলে এখানে কিন্তু ভাগই হবে। তাহলে এখানে দেখো 49 ভাগ 7 সমান হচ্ছে কত, যদি ভাগ করি আমরা 49 7 7 49, তাহলে এখানে 7 হবে। তাহলে ফাঁকা ঘর সমান কত বের হচ্ছে 7, তাহলে উত্তর হবে 7। যদি ফাঁকা ঘরে 7 সংখ্যাটি বসে তাহলে গাণিতিক বাক্যটি সঠিক হবে। এরপর দেখো 2 নম্বর অঙ্কটি কি, এখানে 5 যোগ 8 গুণন ফাঁকা ঘর সমান 53। তাহলে এখানে দেখো 5টা এই দিকে যোগ আকারে আছে, ডান দিকে গেলে কি হবে, বিয়োগ হবে, মানে চিহ্নের পরিবর্তন হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে গুণ হবে, এরকম আর কি। দেখো চিহ্নের পরিবর্তন হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে এখানে 8 কি অবস্থা আছে, গুণ অবস্থায়, তাহলে ডান দিকে যদি 8 নিয়ে যাই আমরা ভাগ হয়ে গেছে, তাহলে 48 ভাগ 8, তাহলে যদি ভাগ দেই 6 8 48, তাহলে ফাঁকা ঘর সমান হচ্ছে 6। আশা করি বুঝতে পারছো যে তোমাদের এখানে যে বাক্যটি যদি এই ফাঁকা ঘরে 6 বসে, ফাঁকা ঘরে যদি 6 বসে তাহলে গাণিতিক বাক্যটি সত্য হবে বা সঠিক হবে। এই হচ্ছে তোমাদের 4 নম্বরের 1 এবং 2 নং অঙ্কের সমাধান। এরপরে দেখো আমরা 5 নম্বর অঙ্কটি দেখব ধারাবাহিকভাবে। 5 নম্বর অঙ্কটি কি বলছে, আমিনা 1 প্যাকেট বেলুন কিনলো। আমিনা কি কিনলো, 1 প্যাকেট বেলুন কিনেছে, সেখান থেকে 20টি বেলুন নিজের জন্য রেখে দিল। 20টি বেলুন কি করছে, নিজের জন্য রেখে দিয়েছে। অবশিষ্ট বেলুন 12 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিলেন, প্রত্যেকে 10টি করে বেলুন পেল, প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল? তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, দেখো একজন বন্ধু পেল কয়টি, 10টি, তাহলে বলো তো 12 জন বন্ধু কয়টি পাবে? এখানে বলছে একজন বন্ধু 10টি পাবে, তাহলে 12 জন বন্ধু কয়টি পাবে? তাহলে 12 গুণন 10 বেশি পাবে, গুণ করেছি আমরা 12 গুণন 10, তোমরা যদি এখানে গুণ করে নিবা, হ্যাঁ 12 10, তাহলে এখানে দুইটা শূন্য বসায় দিলাম, যদি এক ঘর তো চলে গেল, তাহলে 2 অক্ষে 2 1 অক্ষে 1, তাহলে কত 120, তাই না, 120টি। এখানে দেখো প্যাকেটে মোট বেলুন ছিল হচ্ছে 120টি, আর সে নিজের জন্য রেখেছিল হচ্ছে 20টি, তাহলে 20টি 120টি সে 12 জন বন্ধুকে দিছে, আর তার জন্য ছিল 20টি, এই 120 আর 20 হচ্ছে 140টি, তাহলে উত্তর কত হবে, 140টি। এরপর দেখো যদি আমরা বিকল্প পদ্ধতিতে করি তাহলে কি করতে পারবো, প্যাকেটে মোট বেলুন ছিল, ধরে নিয়েছি আমরা ফাঁকা ঘর, ধরি বা মনে করি তোমরা কথাটাও লিখতে পারো। তাহলে গাণিতিক বাক্যটা কি হবে, ফাঁকা ঘর যেটা বেলুন ছিল সেখান থেকে নিজের জন্য 20টা রেখে দিয়েছি, ভাগ 12 জনকে দিয়েছি, দিলে এইটা সমান আমরা পেয়েছি হচ্ছে একজনে 10টা করে। দেখো 12 জন বন্ধুর একজন করে বন্ধু 10টা করে পেয়েছে। দেখো মোট বেলুন থেকে 20টা নিজের জন্য রেখে দিয়েছে, রেখে দেওয়া মানে বাদ দেওয়া বা বিয়োগ করা। তারপর এই যেটা বাদ দিলে যেটা থাকবে সেইটা কি করছে, 12 জন বন্ধুকে ভাগ করে দিয়েছে, সমান, তাহলে একজনে করে 10টা করে পেয়েছে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে দেখো ফাঁকা ঘর বিয়োগ 20 সমান হচ্ছে এই 12টা ভাগ অবস্থায় আছে, ডান দিকে চলে গেছে, গুণ হয়ে গেছে। তারপর দেখো ফাঁকা ঘর বিয়োগ 20, এটা যদি গুণ করি 120। তারপর এই দেখো এখানে ফাঁকা ঘর এইটা আছে বিয়োগ অবস্থায়, ডান দিকে গেলে হবে যোগ, তাহলে 120-এর সাথে 20 যোগ করলে হয় 140। আশা করি বুঝতে পারছো যে তোমাদের এই 5 নম্বর অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে। এবার তোমরা 6 নম্বর অঙ্কটি দেখো। 6 নম্বর অঙ্কে বলছে মনির সাহেব 8,000 টাকা নিয়ে বাজারে গেলেন, মুদি দোকান থেকে 3,750 টাকার বাজার করে অবশিষ্ট টাকা
দিয়ে প্রতি কেজি 850 টাকা দরে মাংস কিনলেন। তিনি কত কেজি মাংস কিনলেন কথাটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো, মনীষ সাহেব 8,000 টাকা দিয়ে দোকানে গেছেন, যাওয়ার পর কি করছে, এই টাকাটা দিয়ে মুদির দোকানে খরচ করছে কত, 3,750। তার মানে তার মোট টাকা থেকে এই টাকাটা কিন্তু বাদ হয়ে যাবে, মানে বাদ চলে যাবে। তাহলে আমরা বিয়োগ দিয়ে দেব। মনীষ সাহেব বাজারে গেলেন হচ্ছে 8,000 টাকা নিয়ে, সে মুদির দোকানে বাজার করলেন হচ্ছে 3,750 টাকা। তাহলে 8,000 টাকা থেকে যেহেতু এটা খরচ করে ফেলছেন, তার মানে আমি বিয়োগ দেব, তাহলে বিয়োগ দিলে হচ্ছে 4,250 টাকা। এখন 4,250 টাকা দিয়ে কি করলেন, তিনি মাংস কিনবেন, কিন্তু শর্ত দেওয়া হলো 1 কেজি মাংসের দাম 850 টাকা। তাহলে তোমাকে কত কেজি মাংস কিনবে, যেটা বের করবো সেটা ডান দিকে রাখবো। দেখো, 850 টাকায় মাংস কিনেন 1 কেজি, তাহলে এত টাকায় মাংস কিনবেন কত কেজি, তাহলে এইটাকে আমরা যদি 850 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। তোমরা একটু ভাগটা করবা, ভাগটা করলে তোমরা এখানে উত্তর পেয়ে যাবে হচ্ছে 5 কেজি। আর যদি ভাগটা করতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কি করবা, কমেন্ট করে জানাবা। এটার বিকল্পভাবে আমরা করতে পারি। দেখো, এখানে ধরি মনীষ সাহেব মাংস কিনেছেন ফাঁকা ঘর কেজি, তাহলে আমরা মাংসটা হচ্ছে ফাঁকা ঘর, তাহলে মাংস দেখো গাণিতিক বাক্যটি হবে ফাঁকা ঘর গুণন 850। এখন 850 কেন, কারণ 1 কেজি মাংস দাম হচ্ছে 850 টাকা, তাহলে ফাঁকা ঘর, তাহলে ফাঁকা ঘর হচ্ছে কি মাংস কেনার টাকা, তাহলে ফাঁকা ঘর গুণন 850। তাহলে এখানে দেখো 8,000 বিয়োগ হচ্ছে 3750। কেন, 8,000 টাকা মোট টাকা ছিল, এখান থেকে তিনি মুদি বাজার করছেন, তাহলে ফাঁকা ঘর গুণন 850 সমান হচ্ছে 4,250, এটা বিয়োগ করলে হবে। তাহলে ফাঁকা ঘর 850 এখানে গুণ অবস্থায় আছে, ডান দিকে চলে গেছে, ভাগ হয়ে গেছে, তাহলে ফাঁকা ঘর সমান কয় কেজি, 5 কেজি। এভাবে তোমরা বিকল্পভাবে যে গাণিতিক প্রক্রিয়া দিয়েও অঙ্কটি করতে পারবা। এরপর আমরা 7 নম্বর অঙ্কটি দেখব। 7 নম্বর অঙ্কটি কি বলছে, একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 150 টাকা, প্রতি ডজন বলতে কি বুঝি, 1 ডজন, তাহলে 1 ডজন ডিমের দাম 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করে। তাহলে কত ডজন, 25 ডজন। তাহলে এবং তা থেকে 1,050 টাকা বিদ্যুৎ বিল দিল। তাহলে মোট যে ডিম বিক্রি করে যে টাকাটা ইনকাম করেছে সেখান থেকে খরচ করলেন হচ্ছে বিদ্যুৎ বিল বাবদ 1,050 টাকা, এবং অবশিষ্ট টাকা দিয়ে 5টি মুরগি কিনলেন। যে টাকাটা থাকবে সেটা দিয়ে কি করেছে, 5টি মুরগি কিনেছে। এরপর বলছে প্রতিটি মুরগির দাম কত, তাহলে প্রতিটি বলতে একটি মুরগির দাম কত। তাহলে দেখো, 1 ডজন ডিমের দাম 150 টাকা, তাহলে 25 ডজন ডিমের দাম কি হবে, বেশি হবে, তার মানে গুণ হবে। তাহলে গুণ করে 150 গুণন 25, তাহলে গুণ করলে হচ্ছে 3750 টাকা। এখানে রাফ করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। আর আমি জানি তোমরা গুণ ভাগ অঙ্ক এখন পারো। তাহলে 20 ডজন ডিমের দাম কত, 3750 টাকা। তাহলে বিদ্যুৎ বিল দিল কত, এখান থেকে 1,050 টাকা সে বিদ্যুৎ বিল দিয়েছে। তাহলে এই 3750 টাকা তার কাছে ডিম বিক্রি করেছিল, এখান থেকে খরচ করেছে। খরচ মানে কি, বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা বিয়োগ করলে পাবো 2700 টাকা। তাহলে এই 2700 টাকা তার কাছে কি অবশিষ্ট রয়েছে, মানে খরচ যাওয়ার পর তার কাছে ছিল। এখন এই 2750 টাকা দিয়ে কি করছে, সে মুরগি কিনছে। তাহলে 5টি মুরগির দাম হচ্ছে 2750 টাকা। কেন 5টি মুরগির দাম, কারণ সে তো 5টি মুরগি কিনেছে। তাহলে 5টি মুরগির দাম হচ্ছে 2750 টাকা। তাহলে একটি মুরগির দাম কত হবে, 2750 ভাগ 5 সমান হচ্ছে 440, সমান হচ্ছে কত, 540 টাকা। এরপর এটাকে আমরা যদি বিকল্পভাবে চিন্তা করি তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি, যে একটি মুরগির দাম আমরা ধরে নিচ্ছি এখানে ফাঁকা ঘর টাকা। তাহলে মুরগি কিনেছে কয়টি, 5টি, তাহলে 5টি মুরগির দাম কি, 150 গুণন 25। কেন, 150 হচ্ছে 1 ডজন ডিমের দাম, গুণন হচ্ছে 25 ডজন, তাহলে 25। এখান থেকে খরচ করলে যে টাকা থাকে সেটা দিয়ে কিন্তু মুরগি কিনেছে, তাহলে বিয়োগ হচ্ছে 1,050 বিদ্যুৎ বিল। তাহলে যদি আমরা গুণ করি, এটা দুইটা গুণ করলে দেখো 3,750 বিয়োগ হচ্ছে 1,050। তাহলে 3,750 থেকে 1,000 বিয়োগ দিলে হচ্ছে কত, 2700। এখন এই যে 2700, এইটা বলো তো 5 কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। তাহলে ডান দিকে নিয়ে গেলাম, 5 গুণ অবস্থায় থাকলে ডান দিকে গেলে ভাগ হবে। 5 দ্বারা 2700কে ভাগ করো, তাহলে হবে 540 টাকা। আশা করি বুঝতে পারছো যে তোমাদের 7 নম্বর যে অঙ্কটি আছে, এই 7 নম্বর অঙ্কটির সমাধান কিভাবে তোমাদেরকে করতে হবে। এরপর দেখো, এই অধ্যায়ের সর্বশেষ অর্থাৎ 8 নম্বর অঙ্ক কি বলেছে। 8 নম্বর অঙ্কে বলেছে গল্প তৈরি করি, তোমাদেরকে গল্প তৈরি করতে বলছে। দেখো এখানে বলছে 3,000 বিয়োগ 480 গুণন 3। তাহলে 480 গুণন 3 প্রথম বন্ধনীর মধ্যে আছে, তার মানে গুণ মানে কি,
এটা বৃদ্ধি করা হয়েছে, তাই না, বেশি করা হয়েছে। তাহলে একটির দাম যত হবে, দেখো একটির দাম যদি 480 টাকা হয় যে কোনো জিনিসের, তাহলে তিনটির দামের গুণফলের সমান হচ্ছে কত? গুণফল থেকে যদি 3000 টাকা থেকে এই গুণফলটা বাদ দিয়ে দেই, তাহলে চারজনকে এটা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এবং দিলে প্রত্যেকে কত করে পাবে। তাহলে এখানে বলছি রহমান সাহেব, দেখো এখানে 300 লিখেছিলাম, রহমান সাহেব 3000 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 480 টাকা দরে 3টি মুরগি কিনলেন। 3000 টাকা নিয়ে বাজারে গিয়ে 480 টাকা দরে 3টি মুরগি কিনেছেন। অবশিষ্ট টাকা দিয়ে তিনি 4টি হাঁস কিনলেন। অবশিষ্ট টাকা কি করছে? 4টি হাঁস কিনেছে। প্রতিটি মুরগির দাম কত? তার মানে একটি করে মুরগির দাম কত? তাহলে একটি করে মুরগির দাম বের করতে বলবে। 2 নম্বর অঙ্ক দেখো, এখানে 2450 ভাগ 5, তাহলে 2450কে কয় ভাগ করা হয়েছে? 5 ভাগ করার পর যেটা বের হবে সেইটা দেখো এখানে 4 গুণন 7 গুণন 7। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করতে পারি? দেখো এখানে আমরা গল্পটা লিখেছি, তোমরা এইভাবে অনুরূপ একটি গল্প লিখে দিবে। 5টি হাঁসের দাম হচ্ছে 2450 টাকা হলে 28টি হাঁসের দাম হচ্ছে কত টাকা? 28টি কেন? 4 7 28, তাহলে 28টি হাঁসের দাম 2450 টাকা হচ্ছে 5টির দাম। এখন 5টির দাম যদি 2450 হয়, তাহলে দেখো 28টি হাঁসের দাম আমাদের বের করতে বলছে। তাহলে আমরা এইখান থেকে অঙ্কটির সমাধান এভাবে করতে পাবো বা গল্পটি লিখতে পাবো। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের পঞ্চম অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। এখনও যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মতামতগুলো জানিয়ে দেবে। ধন্যবাদ।